আমাদের একটি টপিকস আমরা নির্ধারণ করেছিলাম যে নৈতিক অবক্ষয় এবং সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠানের করণীয়। কারণ কি যে বর্তমান সোসাইটিতে বা বিশ্বে যে পরিমাণ নৈতিক অবক্ষয় ঘটছে তা কিন্তু খুবই অ্যালার্মিং। মানে অ্যালার্মিং এই কারণে যে এই পরিমাণ যদি মানুষের নৈতিক অবক্ষয় ঘটে তাহলে কিন্তু বিশ্ব একটি বড় সংকটে নিপতিত হবে। পৃথিবী চালায় তো মানুষ। এখন মানুষ যদি নিজের নৈতিক জায়গায় তার ধর্মীয় কাটিসের জায়গায় ধসে পড়ে তাহলে পুরো পৃথিবীটাই তো ধসে পড়ার কথা। কারণ কি এটা হলো এক ধরনের পিরামিডের মতো। মানে দেখা গেছে যে মানে অল্প নৈতিকতা মানে, তারপরের নৈতিকতা মানে, মিডিয়াম নৈতিকতা মানে, তারপর আরেকটু মানে, তারপর সর্বোচ্চ অবস্থায় মানে। এরকম একটি পিরামিড থাকে সমাজের। মানে যারা সর্বোচ্চ লেভেলে অবস্থান করে। তো সেই সর্বোচ্চ লেভেলে যারা অবস্থান করে সেখান থেকে যদি আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে একেবারে গৌতম বুদ্ধে যদি আমি চলে যাই, একেবারে ১ম যিনি মানে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে, তখন খ্রিস্টাব্দ শুরু হয় নাই। মানে আমরা তো মুসলিম, মানে আমাদেরটা তো শুরু হয়েছে ৫৭০ খ্রিস্টাব্দে থেকেই মূলত আমরা একেবারে প্রমাণিতভাবে আমরা যেটা পাই আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের মেসেজগুলো দিয়েছেন বা এই ধর্ম প্রচারের ব্যাপারে আমাদের করেছেন, আল্লাহ তার প্রতি কোরআন নাজিল করছেন। কিন্তু তার অনেক পূর্বে যখন খ্রিস্টাব্দ শুরু হয় নাই, তখনই কিন্তু এই নৈতিকতা নিয়ে আলোচনা হয়েছে। কারণ কি যে নৈতিকতা হলো এমনই একটি স্ট্রাকচার যা ছাড়া কোনো মানুষ তো চলতেই পারবে না। এমনকি রাষ্ট্র, পরিবার, প্রতিষ্ঠান, বিশ্ব সবই ভেঙে পড়বে এবং সেটা একটা মানে ভয়ানক অবস্থার তৈরি হবে। সুশৃঙ্খল, পরিশীলিত, সুন্দর যদি আমরা একটি বিশ্ব পেতে চাই তাহলে যার আলোচনা অত্যন্ত বাঞ্ছনীয় সেটি হলো আসলে নৈতিকতা। কিন্তু এই আমাদের আজকের বিষয়টা হলো নৈতিক অবক্ষয়। কিন্তু আমরা যদি নৈতিকতা না জানি তাহলে কিন্তু নৈতিক অবক্ষয় জেনে কোনো লাভ নেই। নৈতিকতার আলোচনাটি সেটি কিন্তু অনেক প্রাচীনকালের আলোচনা। আমরা দেখি যে এটা মোরাল সোসাইটি হিসেবে আসছে এথিক্সে। একই রকম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি যে হিউম্যান রাইটস হিসেবে আলোচনা করছে। ঠিক একই রকম আমরা দেখি যে অর্থনীতির ক্ষেত্রে এটাকে আমরা দেখি যে ইকুয়ালিটি হিসেবে আলোচনা করছে। মানে এই ওয়ার্ডটির যথাযথ ব্যবহারের দিকে নিয়ে গিয়েছে। কিন্তু যদি এই নৈতিকতা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু সেটি কোনো কাজে আসবে না। প্রাচীনকালে আমরা দেখি যে গৌতম বুদ্ধ শুরু করেছিলেন তার আলোচনায় যে একমাত্র নৈতিকতাকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষ একটি সুশৃঙ্খল জগৎ তৈরি করতে পারে, একটি কল্যাণময় জগতের সন্ধান দিতে পারে। সে এই কথা বলার পরে আমরা দেখি যে সক্রেটিসও কিন্তু এই ধরনের কথা বলেছেন। সক্রেটিসের ডায়ালগ অফ প্লেটো একটি গ্রন্থ আছে। ওই গ্রন্থে তিনি বলেছেন, যদিও সক্রেটিস কোনো গ্রন্থ লেখে নাই, মানে এই প্রশ্নটা থাকতে হয় তোমাদের যে ম্যাডাম সক্রেটিস তো কোনো গ্রন্থ লেখে নাই। সক্রেটিস কোনো গ্রন্থই লেখে নাই, কিন্তু প্লেটো সক্রেটিসকে কেন্দ্রীয় চরিত্র রেখে যে গ্রন্থগুলো লিখেছে সেখানে সক্রেটিস হিসেবে দেখিয়েছেন আর কি। সক্রেটিস কিন্তু বলেছে যে প্রকৃত জ্ঞান যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই নৈতিক জ্ঞানের অধিকারী হতে হবে। কারণ নৈতিকতা ছাড়া প্রকৃত জ্ঞান সম্ভব নয়। কারণ তার একটি বিখ্যাত উক্তি আছে। তোমরা এখন মনে করবা যে বিখ্যাত উক্তি মানে নো দাই সেলফ। না, সেটা হলো তার মানে নলেজের দিক থেকে, নৈতিকতার দিক থেকেও, কিন্তু নৈতিকতার দিক থেকে সরাসরি একটি উক্তি আছে। সেটি হলো নলেজ ইজ ভার্চু। মানে জ্ঞান হলো সদ্গুণ। নৈতিক গুণের সাথে তুলনা করছে জ্ঞানকে। আবার ঠিক ভাইস ভার্সা উল্টিয়ে দিয়েছে সে। বলছে যে ভার্চু ইজ নলেজ। বলছে যে জ্ঞানই হয় সদ্গুণ, সদ্গুণই হয় জ্ঞান। অর্থাৎ যে জ্ঞান অর্জন করবে তার কিন্তু আলাদাভাবে ইবাদত বন্দেগী করার কোনো দরকার নাই। মানে এই ধরনের এক ধরনের তিনি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। আবার যে সদ্গুণ অর্জন করবে তার কিন্তু অটোমেটিক্যালি নলেজ হয়ে যাবে। মানে সদ্গুণগুলোই এক ধরনের নলেজ। তার মানে সবকিছুর মধ্যেই যে আমাদের এক ধরনের পূর্ণ রয়েছে সেটাকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। যদি কাজটি হয় ভালো, মানে যেকোনো কাজে যখন ভালো হবে, উত্তম হবে, বিশুদ্ধ হবে এবং তার সাথে কোনো ধরনের নোংরামি, কোনো ধরনের সংঘর্ষ, কোনো ধরনের ব্যাড বিষয় জড়িত না থাকবে, সেটিই হলো আসলে ইবাদত হিসেবে গণ্য হয়। এটা কিন্তু আমরা ইসলাম এসেও তাই দেখি, অন্যান্য ধর্মেও তাই দেখি। এখানে কিন্তু কোনো ব্যতিক্রম আমরা দেখি নাই। তাই ঠিক এই সক্রেটিসের পরপরে আমরা দেখি তার শিষ্য প্লেটো। আমরা তো এখন যে সময়টি চলছে সেখানে কিন্তু আমরা আসলে এই গুরু শিষ্যের যে
মানে একটা মধুর সম্পর্ক, এবং তার মধ্য দিয়ে যে পৃথিবী সবচেয়ে বড় জ্ঞানের সন্ধান পেয়েছিল এবং সবচেয়ে বড় স্টেজ তৈরি করেছিল, মানুষকে সবচেয়ে বড় পাটাতন দিয়েছিল, সেটি কিন্তু তৈরি হয়েছে শিক্ষক আর ছাত্রকে কেন্দ্র করে। কিন্তু এখন কিন্তু আমরা বর্তমান সময়ে যেটা দেখি, এই শিক্ষক ছাত্রের মধ্যে একটা ব্যাপক ফারাক তৈরি হয়েছে। যে কারণে কিন্তু এই নৈতিক পাটাতন যেটা এটি ভেঙে পড়েছে, এবং ওই ভেঙে পড়ার কারণে সোসাইটি কিন্তু ওই গহ্বরে হারিয়ে যাচ্ছে। তা এটা কিন্তু আবার যদি রিপেয়ার করতে হয়, ওই শিক্ষক ছাত্র গুরু শিষ্যের সম্পর্ক অবশ্যই মেরামত করতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আমরা এখান থেকে সরে যাই, এটা কোনোদিনই মেরামত হবে না। বরঞ্চ যারা এটাকে ভেঙেছে তারাই ওই অতল গহ্বরে আগে চলে যাবে। কারণ কি, সে তো না জেনেই কাজটি করে ফেলেছে, কিন্তু এটা এফেক্ট সম্পর্কে সে কোনো চিন্তা করেনি। কিন্তু এটা কিন্তু ভয়াবহ এক পরিণতির দিকে যাবে। ঠিক একই রকম প্লেটো, তার লস গ্রন্থে আমরা দেখি, সাথে সাথে তার যে খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ প্লেটোর দ্য রিপাবলিক, মানে যেটি একটি রাষ্ট্রীয় গ্রন্থ, মানে একটি রাষ্ট্রকে চালানোর জন্য যা কিছু লাগে তার সব রূপরেখা কিন্তু এখানে দেয়া আছে। এই দুইটা গ্রন্থের মধ্যে তিনি নৈতিকতা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন। তবে তিনি তার রিপাবলিক গ্রন্থটায় একেবারেই নৈতিক গুণ হিসেবে তিনি ন্যায়কে এর প্রাণ হিসেবে তুলে ধরেছেন। মানে এই বইয়ের প্রাণ মানে ন্যায়। বলছে যে ন্যায় ধর্ম এমনই জিনিস যা না থাকলে মানে কোনো সোসাইটি বাঁচবে না। অর্থাৎ এই ন্যায়কে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে সোসাইটিতে যে ওঠানামা করবে সেটি আমাদের পক্ষে সমতায় আনা সম্ভব না। কিন্তু আমরা ন্যায় সম্পর্কে কি জানি? যে অনেকেই বলে যে কাউকে কিছু দিয়ে দেওয়া সমান মত, এটা ন্যায়। আবার কেউ বলে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা। এরকম বিভিন্ন ধরনের সংজ্ঞা আমরা দেখি। কিন্তু প্লেটো বলছেন না, এগুলো হলো সব গতানুগতিক, ট্রেডিশনাল, মানে যেটা আংশিক, মানে পার্শিয়াল। রিপাবলিকে তো সেখানে দেখিয়েছেন যে রাষ্ট্রের মানুষগুলো আসলে ৩টি শ্রেণীতে বিভক্ত, এবং এই ৩টি শ্রেণীর মধ্যে যে যার কাজ করবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, তখনই এই ন্যায় প্রতিষ্ঠা হবে। তার মানে কি, আমরা যে নাক গলাই কারো কাজে, এটা কিন্তু ঠিক না। মানে এটা একেবারে চরম কিন্তু অন্যায়, এটা নৈতিকতার বরখেলাপ। এটা তোমার জীবনে আমি কি, মানে তোমার জীবনে তুমি কি করবে সেখানে আমার কিন্তু বাগড়া দেওয়ার কথা না। এই যে আলোচনা, তিনি বলছেন যে ন্যায় যদি প্রতিষ্ঠা হয়, তাহলে ওই সোসাইটি একটি নৈতিক একটা মানে ভারসাম্যের মধ্যে দিয়ে যায়। এটা বলতে গিয়ে তিনি বলছেন যে যদি এই ন্যায়টা প্রতিষ্ঠা হয়, তাহলে সেই রাষ্ট্রের যে প্রধান হবে তিনি হবে একজন দার্শনিক রাজা। তা দার্শনিক রাজার বৈশিষ্ট্য তো আমরা জানি, যিনি হবেন জ্ঞানী, যিনি হবেন ন্যায় এবং প্রজ্ঞাবান। তার মানে যে প্রজ্ঞাবান তার মধ্যে সকল গুণ আছে। এরিস্টটল এসে তিনি বললেন যে তিনি সমাজকে দেখিয়েছেন একটি নৈতিক প্রতিষ্ঠান হিসেবে। তিনি বলছেন যে এই সোসাইটিতে যে ব্যক্তি নৈতিক কাজে সবচেয়ে বেশি পারদর্শী, সেই এই সমাজের দায়িত্ব নেবে, সেই এই সমাজে কর্ণধার হবে। তার মানে সে কি মারাত্মকভাবে কথা বলছেন। এবং তিনি তার নিউকোমেখিয়ান এথিক্স গ্রন্থে পুরোটাই নৈতিকতা নিয়ে আলোচনা করেছেন এবং সদ্গুণের উপরে গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলছেন যে পরিমিতি বোধ এবং আমাদের যে বিচার বোধ, এটি হলো নৈতিকতার একটি অন্যতম দিক। আমরা বর্তমান সময় যেটা দেখি, যে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন আমাদের এই 18-19 মাস আগে ঘটে গেল, সেখানে আমরা ব্যাপক ধরনের খুব বাজে ভাষা, বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে মানে অ্যাটিটিউড আমরা দেখেছি। কিন্তু এরিস্টটলের দর্শন যদি আমরা কোনোভাবে দেখি বা ফলো করি, সেখানে কিন্তু এই যে পরিমিতি বোধ, তুমি কতটুকু বলতে পারবে, এবং রুচি বোধ এবং বিচার বুদ্ধি কতটুকু আছে তোমার, সেইটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে কি, একজন রুচি সম্পন্ন মানুষ ছাড়া তাকে নৈতিক মানুষ বলা যাবে না। তার মানে যখনই সেই কাজগুলো করবে তখন সে নৈতিকতা লঙ্ঘন করেছে, আর যখনই সে নৈতিকতা লঙ্ঘন করে সে আসলে সোসাইটির কোনো নৈতিক সত্তা হয়ে উঠতে পারে না। কারণ কি, নৈতিকতার প্রধান শর্তই হলো তাকে সমাজে বাস করতে হবে, মাস্ট। সমাজে বাইরে গেলে হবে না। যেমন শিশু, পাগল, এরা কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে না। এরিস্টটলের পর আমরা যেটা দেখছি যে কান্ট। এখন প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম, মধ্যযুগ কেন আমরা ফেলে গেলাম? এরা তো প্রাচীন যুগে ছিল। তা মধ্যযুগে যেহেতু আমরা দেখি যে শুধু প্রাচ্যে আমাদের মুসলিম দার্শনিকদের একটা জয় জয়গার ছিল, কিন্তু পাশ্চাত্যে কিন্তু আমরা ওই ধরনের তেমন কোনো আলোচনা পাই না, একেবারে অন্ধকার ছিল, যেহেতু চার্চের অধীনে ছিল তারা। যে কারণে এই যুগটা কিন্তু খুব বেশি আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এই জন্য আমরা চলে গেলাম আধুনিক যুগে। মানে কান্ট এসে বললেন যে যত কিছুই বলো, ইমানুয়েল কান্ট মানে জার্মান দার্শনিক, এসে বললেন যে যত কিছুই বলো, যদি তুমি নৈতিক সত্তা না হও, তাহলে তোমার লাইফের কোনো তেমন মূল্য নেই।
এবং তিনি রচনা করলেন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস। এবং এই বইয়ে তিনি নৈতিকতাকে দারুণভাবে আলোচনা করেছেন এবং নৈতিকতাকে আলোচনা করতে গিয়ে তিনি 3টি প্রধান নীতি দিয়েছেন, একেবারে গুরুত্বপূর্ণ নীতি। সেই 3টি নীতি হলো গুডউইল 1 নাম্বার, 2 নম্বরে হলো ডিউটি ফর ডিউটি শেক অর্থাৎ কর্তব্যের জন্য কর্তব্য, 3 নম্বরে হলো ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ শর্তহীন আদেশ। এই 3টা নীতি দিয়েছে এবং এর মধ্য দিয়ে নৈতিকতাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এবং এই 3টি নীতির বাইরে যদি আমরা চলে যাই তখন আমরা নৈতিক সত্তা হয়ে উঠতে পারি না বলে কান্ট দাবি করেন। এখন কান্ট যেটা দাবি করেন সেখানে আসলে তিনি মানুষকে দেখিয়েছেন যে মানুষকে কখনোই উপায় হিসেবে ব্যবহার করা যাবে না, কেন মানুষ মর্যাদাশীল, আর মর্যাদাশীল ব্যক্তি মানেই তিনি নৈতিক সত্তা। কারণ কি তিনি কন্ডিশনাল কোনো কাজ করেন না, তিনি কন্ডিশনলেস কাজ করেন। যেমন আমি যদি ওকে সাহায্য করি এটি আমার নৈতিক দায়িত্ব, যদি মানুষ হিসেবে ও যদি বিপদে পড়ে আমার যদি সামর্থ্য থাকে আমি তাকে হেল্প করব, কিন্তু বিনিময়ে আমি কিছু চাইতে পারবো না। এটা হলো তার ওই জায়গা কন্ডিশনলেস কাজ। ঠিক এই কাজটিকে তিনি এবার দেখিয়েছেন যে কর্তব্যের জন্য কর্তব্য, যে আমরা মা বাবাকে যে হেল্প করি, মা বাবাকে যে সাহায্য করি, এটা আমি কোনো চাওয়া পাওয়ার উদ্দেশ্য করি না, কিন্তু এটা আমার দায়িত্ব বলেই করি। বা একজন মানুষ গুলি খেয়েছে তাকে নিয়ে হসপিটালে যাওয়া, এটি হলো ডিউটি ফর ডিউটি শেকের মধ্যে পড়ে। ওই লোক মানে ভালো হয়ে আমার খবর নিবে কি নিবে না এই ধান্দায় কাজ করা যাবে না, এটা বলছে কে কান্ট। তিনি বলছেন যে পরিণতি মুক্ত হতে হবে, মানে ফল চিন্তা করে কাজ করা যাবে না, তাহলে সেই কাজ নৈতিক হবে না। আমি জাস্ট মূল যারা দার্শনিক তাই বলছি, বেশি দূর যাচ্ছি না। এরপরে চলি আমরা কন্টেম্পোরারিতে, এখন যে সময় আমরা আছি কন্টেম্পোরারি পিরিয়ডে এসে আমরা দেখি যে মার্কস একেবারে মারাত্মকভাবে আলোচনা করেছে এটাকে নিয়ে, মানে নৈতিকতার। তিনি বলছেন যে মনুষ্য বোধ সম্পন্ন প্রাণী যদি সে না হয় তাহলে কিন্তু সে সোসাইটির যে ধারক বাহক সেটা হতে পারে না। এবং তিনি মানুষকে এই সোসাইটির ধারক বাহক অবস্থানে দেখানোর জন্য সমাজের বিশ্লেষণ করেছেন, যেটার নাম ছিল ঐতিহাসিক বস্তুবাদ। সমাজের বিশ্লেষণ করে মানুষের অবস্থা নির্ধারণ করেছেন এবং মানুষকে বলেছেন যে মানুষকে অবশ্যই তার নৈতিক জায়গা সবসময় ঠিক থাকতে হবে, তার মনুষ্যত্ব বোধ থাকতে হবে। মনুষ্যত্ব বোধ মানে সেটা নৈতিকতার সাথে জড়িত। এবং সর্বশেষ আমি যাকে বলবো একেবারে প্রচুর নাম করেছে, নোবেল প্রাইজ পেয়েছে, তিনি হলেন জ্যাপল সার্ত্র, যাকে দিয়ে আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড শেষ করবো, আমরা আমাদের আলোচনায় চলে যাব। জ্যাপল সার্ত্র যে সালে মারা গেছে আমার সেই সালে জন্ম হয়েছে। তাই জ্যাপল সার্ত্র ছিলেন কন্টেম্পোরারি পিরিয়ডের খুব নামকরা একজন দার্শনিক এবং তিনি ছিলেন অস্তিত্বশীল দার্শনিক। আমরা জানি তিনি এক্সিস্টেন্সিয়ালিস্ট। এবং জ্যাপল সার্ত্র যেটা বলার চেষ্টা করেছেন, তিনি যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম প্রত্যক্ষদর্শী ছিল, আর যুদ্ধ যেহেতু মানুষকে সবচেয়ে বেশি নিগৃহীত করে, অর্থাৎ মানুষ অনেক মরে যায়, মানুষ বিকলাঙ্গ হয়, মানুষ ফ্যামিলি হারায়, মানুষ রাষ্ট্র হারায়, তার আশ্রয় হারায়। তার মানে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত কাজ কি? যুদ্ধ। তার মানে যুদ্ধ নৈতিক দিক থেকে ঠিক নয়। এটি কিন্তু বার্ট্রান্ড রাসেলও যুদ্ধকে বারবার বলছে এটা ঠিক না। সবচেয়ে যদি 1 নম্বরে কোনো কিছু আমাদের ডিলিট করতে হয় সেটা যুদ্ধ করা উচিত। কিন্তু আমরা কিন্তু দেখি যে আসলে এখন যারা পৃথিবী চালায় তাদের ক্ষেত্রে কিন্তু যুদ্ধনীতিটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়াইছে। তার মানে তাদেরও নৈতিকতার জায়গা অনেক বেশি রিসাফেল হতে হবে বলে আমি মনে করি। আর তোমরা কি মনে করো সেটা আমরা পরে আসতেছি। এখন জ্যাপল সার্ত্র দেখিয়েছেন যে আমরা 2 ধরনের বিষয় দেখি সোসাইটিতে বা পৃথিবীতে। একটা হচ্ছে টু লিভ, ঠিক আছে, আরেকটা হচ্ছে টু এক্সিস্ট। এখন টু লিভ যারা একেবারে মানবতর প্রাণী, যেমন দেখা গেছে একটা পিঁপড়া খেয়ে চুপচাপ তার বাসায় ঢুকে বসে থাকে, একটা কুকুর খাবার দিলে, ঠিক ইতর প্রাণীরাও তাই। তুমি ছাগল গরু যাই আছে কিনা সবই কিন্তু খাওয়ার পরে সে রেস্ট নেয়, সে তার মতো থাকে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা টু লিভ, যারা মানে বুদ্ধিভিত্তিক নাই, যারা নিজের স্বাধীনতাকে স্বাধীনতা বলে ঘোষণা করতে পারে না, মানুষ সর্বাঙ্গেই স্বাধীন, এই জায়গায় সে যেতে পারে না। তাই বলছে যে মানুষকে টু লিভে রাখা যাবে না, মানুষ থাকবে টু এক্সিস্ট, মানে হলো মিনিংফুল লাইফ। মানে টু এক্সিস্ট মানেই হলো মিনিংফুল লাইফ, মানে মানুষ মিনিংফুল লাইফ পাস করবে এবং সে হলো এক্সিস্ট করবে। তার মানে কি তিনি বলছেন যে মানুষ মাত্রই স্বাধীন এবং তার একটি বিখ্যাত উক্তি ছিল ম্যান ইজ কন্ডেমড টু বি ফ্রি। এবং মানুষ যদি স্বাধীন না হয়, মানুষ স্বাধীন না হয় থাকতে পারে না, কারণ যদি স্বাধীন না হয় তাহলে সে পরাধীন হয়ে বাঁচতে হয়, কিন্তু মানুষ কোনোদিন পরাধীন হয়ে উঠতে পারে না। এটা ছিল জ্যাপল সার্ত্র উক্তি এবং তিনি বলেছেন যে মানুষকে অবশ্যই তার কাজের জন্য তাকে দায়ী করা হবে। তাই যখনই দায়ী করা হবে তখনই কাজটি কিন্তু নৈতিক দিক থেকে ঠিক আছে কিনা এটা কিন্তু আমাকে বিচার করতে হয়। এখন এই নৈতিক দিক থেকে ঠিক আছে বিচার করব কিভাবে?
যে আসলে আমি যখন এখানে তো ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলছে যে ম্যান ইস কনডেমড টু বি ফ্রি। যে কোন ব্যক্তি মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু তাহলে কিন্তু উনি কিন্তু পরবর্তীতে আবার হিউম্যানিটির দিকে চলে গিয়েছেন। তাই একটা একটা বিশেষ মত, একটা ইউনিভার্সাল মতে গেলে যদি চলে যেতেই হয় তাহলে কিন্তু এটা সংঘর্ষ হওয়ার কথা। মানে একটা ঝামেলা হওয়ার কথা। কিন্তু এটা কিন্তু কোনো ক্লাশে জড়ায় নাই। কারণ কি যে জ্যাপল স্যার দেখানোর চেষ্টা করছে যে মানুষ যখন এক্সিস্ট করে তখন সে যে ডিসিশনটা নেয় সে সমস্ত মানুষকে চিন্তা করে ডিসিশনটা নেয়। মানুষ এত বেশি বুদ্ধিমান, এত বেশি স্বাধীন, এত বেশি নৈতিক। এক কথায় তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে তিনি নৈতিকতাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছিলেন যে পৃথিবীর সব ক্ষেত্রে মানুষ স্বাধীন। মানুষকে নিরঙ্কুশ স্বাধীনতার কথা যদি কেউ বলে থাকে সে হলো জ্যাপল স্যার। এবং তিনি কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন। কিন্তু তিনি নোবেলটি নেন নাই, নোবেলটি কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। কারণ কি তিনি বলছিলেন যে আমার এই সাহিত্যে নোবেল নেওয়ার থেকে যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এই টাকাটা দিয়ে বেশি সাহায্য করলে এটি বেশি কাজে আসবে। তার মানে কত নির্লোভ হতে পারে দার্শনিকরা, কত নির্লোভ হতে পারে ভালো মানুষরা, সেটা আমরা এই জায়গা থেকে দেখি। শুধু তাই না, এটা ডায়োজেনিসের দর্শনও আমরা দেখি যে মানুষ যখন নৈতিক জীবনের মধ্য দিয়ে যায় সে তখন অনেক কিছুকে সে ওভারলুক করতে পারে। তার কাছে আসলে এই ধন সম্পদ, এই পৃথিবী, এই সম্মান, এই মর্যাদা, এই প্রতিপত্তি এগুলো তেমন কোনো কাজে আসে না। এখন তোমাদের প্রশ্ন হলো ম্যাডাম কেন কাজে আসে না? আমার কি গেলে একটা জিনিস মনে রাখবে যে পৃথিবীর সবাই তোমাকে খারাপ বলতেছে কিন্তু তুমি জানো তুমি খারাপ না। এটি হলো শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা সেটা জানি না। আমরা শুধু মানুষ কখন আমাকে ভালো বলবে, মানুষ কখন আমাকে প্রশংসা করবে, মানুষ না বললে আমি খারাপ হয়ে যাব, এই চিন্তায় বাঁচি। আমরা আসলে ঠিকমতো বাঁচিই না কখনো। কারণ কি আমরা সবসময় মনে করি অমুকে যদি আমাকে স্বীকৃতি না দেয় তাহলে বোধহয় আমার জীবন বৃথা। কিন্তু না, তুমি যদি শুধু জানো যে তুমি সঠিক কাজটি করছো এবং তুমি সঠিকভাবে আছো তাহলে তোমার জীবন অর্থময়। তুমি মরে যাওয়ার পরেও তোমার জীবন সে মিনিংফুল হয়ে উঠবে। অর্থাৎ এটা আমরা ডায়োজেনিসের জীবন থেকে পাই, যার কোনো ড্রেস ছিল না, যার কোনো খাবার ওরকম মজুত করা ছিল না, যার কোনো বাড়ি ছিল না, যার কোনো গাড়ি ছিল না, যার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু বীর আলেকজান্ডার বলেছিলেন যে আমি যদি বীর আলেকজান্ডার না হয় দার্শনিক ডায়োজেনিস হতাম তাহলে জীবনটা অনেক বেশি সার্থক হতো। তার মানে নৈতিক জীবনের কত দাম এখান থেকে তোমাদের বুঝে নিতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি যে নৈতিকতার ক্ষেত্রে কিন্তু একটি ধস নেমেছে। মানে নৈতিকতা কিন্তু কেউ আমরা মানতে চাই না। আমাদের যত দ্রুত আমরা ইনকাম করতে পারি ওইদিকে আমরা চলে যাই। যে ক্ষমতার অধিকারী আমরা তার পিছনে গিয়ে ঘুরতে থাকি। কিন্তু এইটা আমি মনে করি না যে ক্ষমতা দেয়ার মালিকও সৃষ্টিকর্তা, নেয়ার মালিকও সৃষ্টিকর্তা, কিন্তু কাজটা আমাকে করতে হবে। কিন্তু আমরা ঘুরি অন্য ব্যক্তির সাথে। ব্যক্তি অবশ্যই তোমাকে একটা সুযোগ দিতে পারে, আবার কিন্তু মানে সৃষ্টিকর্তা যদি না চায় ওইটা কিন্তু চলে যেতে পারে। যখন সৃষ্টিকর্তা চাবে না তখন ওইটার এক বিন্দু আগাবে না। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা কি? ধর্ম এবং নৈতিকতার শিক্ষা। কিন্তু আমরা ওই জায়গা থেকে সরে গিয়েছি। আমরা বিশ্বাস করতেছি মানুষকে, আমরা বিশ্বাস করতেছি প্রতিষ্ঠানকে, আমরা বিশ্বাস করতেছি মানুষের ক্ষমতাকে। কিন্তু আমরা কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেছি না। আমরা নৈতিক পাওয়ারকে দিয়ে কাজ করতে চাচ্ছি না। তো সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা ল্যাকনেস দেখা দিছে। তাহলে এই যে ল্যাকনেসটা দেখা দিছে তাহলে আমাদের প্রথমতই জানতে হবে নৈতিকতা কি আসলে? নৈতিকতা হলো নীতিবিদ্যার একটি টপিকস। নীতিবিদ্যা তাহলে একটু জেনে নিতে হবে। নীতিবিদ্যা হলো এমন একটা বিজ্ঞান বা এমন একটি বিদ্যা যেখানে আমরা দেখি যে একটি মানদণ্ডের আলোকে ভালোত্ব মন্দত্ব অর্থাৎ সমাজে বসবাসকৃত মানুষের ঐচ্ছিক আচরণের, নীতিবিদ্যা কখনো কিন্তু অনৈচ্ছিক আচরণ হতে পারবে না। যেমন তোমাকে যদি অনৈচ্ছিকভাবে এনে বসিয়ে দেয়, তোমার ক্লাস ভালো লাগলো কি লাগলো না, মন্দ লাগলো কি লাগলো না, এটা তার আলোচ্য বিষয় নয়। তাহলে কি দেখা গেল যে এটা হলো প্রথমতই হলো সমাজে বসবাসকৃত মানুষ হতে হবে, সাথে তার ঐচ্ছিক আচরণ হতে হবে। মানে সমাজে বসবাসকৃত মানুষের ঐচ্ছিক আচরণে ভালোত্ব মন্দত্ব, ন্যায়ত্ব অন্যায়ত্ব, ঔচিত্য অনৈচিত্য নিয়ে যে বিদ্যা একটি মানদণ্ডটাকে মূল্যায়নমূলক আলোচনা করে সেটাই হলো কি নীতিবিদ্যা। তার মানে কি যে একটা মানদণ্ড থাকবে, সোসাইটিতে বাস করতে হবে এবং ঐচ্ছিক কাজ হতে হবে। এই তিনটা শর্ত যদি থাকে সেটাকে বলা হয় নীতিবিদ্যা। এই নীতিবিদ্যাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আর একটা হলো প্রায়োগিক নীতিবিদ্যা বা অ্যাপ্লাইড। যেমন দেখা গেছে অ্যাপ্লাইড নীতিবিদ্যার মধ্যে আমরা দেখি এনভায়রনমেন্টাল ফিলোসফি, মেডিকেল এথিক্স। তো এগুলো হলো কিন্তু একদম ব্যবহারিক। আর আমরা যে আলোচনার মধ্যে আছি এটি হলো তাত্ত্বিক, মানে এটা হলো নরমেটিভ সায়েন্স, মানে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, একটি আদর্শের আলোকে এগিয়ে নিয়ে যাওয়া। তা ওখানে আমরা যেটা দেখি যে মূলত যে মানুষের জীবনে দুটি পার্ট থাকে, মানে দুই ধরনের সমৃদ্ধি থাকে। একটি হলো তার এপিস্টেমোলজিক্যাল বা কগনিটিভ তার সমৃদ্ধি,
মানে আরেকটি হলো তার মোরাল সমৃদ্ধি, মানে একটি হলো তার জ্ঞানগত দিক, আরেকটি হলো তার নৈতিক দিক। মানে এই দুটি সমন্বয় যখন না ঘটে সেই মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আংশিক, হয়তো আমি জ্ঞানের দিক থেকে অনেক দূরে চলে গেছি। তুমি দেখবে যে ডোনাল্ড ট্রাম্প, তাকে নিয়ে একটা গরুনীয় হাস্যরস উপস্থাপন করা হয় কেন? ওই যে নৈতিক জায়গায় তার সমস্যা, মানে তিনি ওই যে যুদ্ধনীতিতে বিশ্বাসী, তারপর তিনি এমন কিছু কাজ করেন যা নৈতিক মানদণ্ডের সাথে অনেক সময় ক্লাশ করে। এখন আমরা এই বড় বড় রাষ্ট্রনায়কদের নিয়ে কি কথা বলতে পারবো এটা নৈতিক অধিকার আছে কিনা? অবশ্যই আছে। তবে আমি যদি অবশ্যই আমেরিকা এন্ট্রি করতে চাই, তখন তুমি ওই কাজটি করতে পারবে না। কারণ কি অনেক সময় এই একটা বাক্যের উপর ভিত্তি করে তোমাকে রিজেক্ট করতে পারে। কিন্তু ওই ভয় থাকলে তুমি ধার্মিকও হইতে পারবে না, তুমি নৈতিকও হইতে পারবে না। সো তুমি আলোচনা করেই যাবে। তারপর সে দিল না দিল এটা তার ব্যাপার। যদি আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেই থাকি। তা দেখা গেল কি যে আমরা যদি দেখি যে, যে মানুষের মধ্যে নৈতিকতা থাকে না, সেই মানুষ প্রকৃত মানুষই নয়। অর্থাৎ নৈতিক জ্ঞান ব্যতীত নৈতিক চরিত্রের অধিকারী হওয়া অসম্ভব। কিন্তু আমরা কিন্তু এটা মনে করি না। কিন্তু আমরা মনে করি যে আমি শুধু মানে নরমালি আমি চরিত্রবান হয়ে উঠতে পারি। না, নৈতিকতার চর্চা একেবারেই বাধ্যতামূলক। আমরা যেটা দেখি যে ধর্মের ক্ষেত্রে এটি একটি বড় জায়গা দখল করে আছে। কারণ ধর্মের কিন্তু একটি আ মূল যে স্ট্রিম সেটিই কিন্তু নৈতিকতা। অর্থাৎ ভালো দিকগুলোই আসলে নৈতিকতার মধ্যে চলে আসছে। নৈতিকতা চর্চার কোনো সঠিক সময় নেই। মানে তুমি যখন থেকেই বুঝবে যে তোমার নৈতিকতা চর্চা করা উচিত, তখন থেকেই তুমি নৈতিকতা চর্চা শুরু করে দেবে। এ টেস্টামেন্ট অফ হোপ গ্রন্থে মার্টিন লুথার কিং একটি কথা বলেছেন যে, টাইম ইজ অলওয়েজ রাইট টু ডু হোয়াট ইজ রাইট। আমরা যদি নৈতিকতা সঠিক সময় বেছে চর্চা করতে যাই, সেটি কিন্তু আর হয় না। আসলে এটা নৈতিকতার ক্ষেত্রে সম্ভব নয়। বর্তমান সময়ে বিজ্ঞানের জয় জয়কার, প্রযুক্তি অনেক বিকাশ লাভ করেছে, মানুষ অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সে মহাকাশ জয় করে ফেলতেছে। কিন্তু মানুষের মধ্যে দয়া কমে যাচ্ছে, সহনশীলতা কমে যাচ্ছে, তার যে মানে সৎ কাজের নেশা কমে যাচ্ছে। তার মানে নৈতিকতা একটা ভীষণ প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এটা আলোচ্য বিষয় নয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন এখন। যে আসলে আমরা উন্নয়নের মহাসড়কে আছি, কিন্তু আমাদের যে নৈতিক বোধ, বিবেক বোধ, আমাদের দয়া, আমাদের মায়া, আমাদের যে ভালো চিন্তা, এগুলো কিন্তু এই মহাসড়কের পাশে অবস্থান করছে। তার মানে কতটা কন্ট্রাডিক্টরি এখন পৃথিবীতে বা এই সমাজে বা রাষ্ট্রে বা পরিবারে, সেই কন্ট্রাডিকশন থেকে কিন্তু আমাদের বের হতে হবে। যদি আমরা বেরোতে না পারি, তাহলে কিন্তু এই সমাজ থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। এবং যখন বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, তখন কিন্তু আমি তুমি কেউই টিকবো না। এরিস্টটল একটি কথা বলেছেন যে, নৈতিকতা কিন্তু চরিত্র ছাড়া হবে না। ক্যারেক্টার ইজ ডেস্টিনি। উনি একটা কথা বলেছেন যে, আমাদের চরিত্রই হলো আমাদের ভাগ্য। তার মানে কি, এরিস্টটল কিন্তু সবসময় সদ্গুণের উপর গুরুত্ব দিয়েছেন, চরিত্রের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি একই সাথে বন্ধুত্বের উপরেও গুরুত্ব দিয়েছেন। তাই সেই টপিকসে আমরা আজকে যাব না। আমাদের এই সোসাইটিতে অর্জনের প্রতিযোগিতা চলছে, কিন্তু সেই অর্জনটি হলো অর্থনৈতিক অর্জন, কিন্তু নৈতিক অর্জন নয়। অর্থাৎ আমাদের যেখানে নৈতিক চরিত্র অর্জনের দিকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সেখানে আমরা শুধু অর্থনীতির দিকে নিয়ে খুব তাড়াহুড়ো করছি। এখন এই তাড়াহুড়োর কারণে যে কাজটি হচ্ছে যে, একটি দেশে পরিসংখ্যানে তুমি দেখবে যে একটি দেশে সুশিক্ষার থেকে যদি অর্থনৈতিক সমৃদ্ধি বেশি হয়, তখন ওই দেশ ভয়ঙ্কর অবস্থায় নিপতিত হয়। কারণ কি? কারণটা হলো যে তারা সুশিক্ষা নেয়ার আগেই তাদের হাতে টাকা পয়সা চলে আসছে। ইকোনমিক পাওয়ারটা বেড়ে গেছে। এখন এই টাকাটা তো তার খরচ করতে হবে। যেহেতু তার মধ্যে ওই সঠিক শিক্ষাটি নেই, তার মধ্যে ওই মানদণ্ডটি নেই, সে খারাপ, খারাপ জায়গায় চলে যাচ্ছে। সে হয়তোবা অস্ত্র কিনে ফেলতেছে, সে অন্য পাড়ায় চলে যাচ্ছে, সে হয়তোবা টাকাটা ভোগে বেশি, মানে মদ, গাঁজা এগুলো খেয়ে নষ্ট করতেছে, বা অন্য আরো খারাপ অনেক কাজ আছে যেখানে তিনি ইউজ করছে। তো এই যে ইউজটা, এটা কিন্তু সঠিকভাবে ইউজ হচ্ছে না। আমরা যেহেতু নৈতিক চরিত্রের ক্ষেত্রে প্রতিযোগিতা করছি না, আমরা অর্থ অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা করছি, সেজন্য কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দিয়েছে। যখন আমরা নৈতিকতা হারাবো, তখন আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, বিশ্ব সব ক্ষতিগ্রস্ত হবে। এটা হলো মূল কথা আজকের। মানে নৈতিক অবক্ষয় যখনই ঘটবে, আমরা একটা ভয়ঙ্কর সংকটের দিকে এগিয়ে যাব। ভয়ঙ্কর সংকটের দিকে এগিয়ে যাব। এবং এই নৈতিক অবক্ষয়গুলো সেটি কোন, কোন ক্ষেত্রে হচ্ছে, সেটি যদি আমরা একটু দেখতে যাই, সেটি হলো যে প্রথমত আর্থিক ক্ষেত্রে হচ্ছে। যে সমাজ দুর্নীতিকে স্বাভাবিক মনে করে, মিথ্যা বলাকে কৌশল মনে করে,
প্রতারণাকে বুদ্ধিমত্তা মনে করে, অসততাকে শর্টকাট মনে করে সফলতা অর্জনের, সেই সমাজ কখনো ভালো সমাজ না। যে সমাজের একটা অস্তিত্ব আমরা কিন্তু বর্তমান সময় খুব দেখতে পাই। যারা দুর্নীতিকে স্বাভাবিক মনে করে, যারা মিথ্যাকে কৌশল মনে করে, যারা প্রতারণাকে বুদ্ধিদীপ্ততা মনে করে এবং যারা অসততাকে মানে সফলতার শর্টকাট পথ মনে করে। কিন্তু আমি এর সাথে একদমই একমত নই। আমি মনে করি যদি আমি সঠিক পথ পার হয়ে না যাই, আমাকে কখনো, কখনো আবার ওইখানে ফিরে আসতে হবে। আবার আমাকে ব্যাক করতে হবে। না হলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোর নৈতিক অবস্থান অত্যন্ত নিচে। উন্নয়নশীল একটি দেশ যেমন জ্ঞানে গুণে নৈতিকতা উন্নত হওয়ার কথা, সাথে সাথে তার আর্থিক উন্নতি হওয়ার কথা, কিন্তু সেটি হচ্ছে না। তারা কিন্তু আর্থিকভাবে অনেক দ্রুত উঠে যাচ্ছে, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে প্রশ্নবোধক, অর্থাৎ তাদের অবস্থান নিম্নে আমরা দেখতেছি। নৈতিকতার যে অবক্ষয় সেটি শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাই। শিক্ষাক্ষেত্রে কিভাবে যে আমরা দেখি বর্তমান সময়ে একেবারেই নকলের জয় জয়কার, ডিগ্রি নেয়, মিথ্যা ডিগ্রি মানে কিনে নেয়, বিভিন্ন ধরনের অসততা অবলম্বন করে। শিক্ষাক্ষেত্রে যে ধরনের বিষবাষ্প ছড়ানো হচ্ছে সেটি কিন্তু নৈতিক অবক্ষয়ের একটি মারাত্মক দিক, এবং যারা এই কাজগুলো করে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের দ্বারা কখনো এই সমাজ যদি রিপেয়ার হয়, সেই সোসাইটি ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকবে। প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের হাতে একটি মোবাইল ফোন দেওয়ার আগে বা আমাদের হাতে একটি কম্পিউটার দেওয়ার আগে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান দেওয়া হয় না, কিন্তু আমরা সবাই কিন্তু মোবাইল ফোন চালাই, স্মার্টফোন চালাই। কিন্তু টেকনোলজিক্যাল যে এথিক্স, যে কম্পিউটার এথিক্স, এটি না পড়েই আমরা কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করি। সুতরাং আমরা অনেক সময় বুলিং করি, অনেক সময় মিথ্যা সংবাদ ছড়িয়ে দেই, অনেক সময় আমরা এমন একটি সংবাদ আমি প্রকাশ করি যা নিয়ে একেবারেই মানুষের জীবন পর্যন্ত চলে যায়। এটা হলো নৈতিক অবক্ষয়ের একটি অন্যতম দিক। তারপর যেটা সেটি হলো পরিবারের ভাঙন, মানে নৈতিক অবক্ষয় কোথায় কোথায় ঘটছে আমাদের। মা বাবা যেহেতু এখন বেশি কর্মজীবী, তখন দেখা গেছে বাচ্চাদের সময় দেয় না। আবার দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যেহেতু কর্মক্ষম থাকে, তখন দেখা গেছে কেউ যদি তার আত্মসম্মানে আঘাত লাগে, তখন কিন্তু সে সেই ফ্যামিলিতে থাকতে চায় না। এইভাবে ফ্যামিলির ভাঙন শুরু হয়ে যায়, এবং যখন একটা ফ্যামিলি ভেঙে যায় তখন কিন্তু সেখানে যে বাচ্চারা থাকে তাদের কিন্তু অনেক সময় নৈতিক অবক্ষয় হয়, কারণ তারা তো আসলে লিডিং এর বাইরে চলে যায়। আবার যারা এই ফ্যামিলিটা ভেঙে ফেলে তারাও অনেক সময় উদ্বিগ্নতা, বিভিন্ন কারণে তার নৈতিকতার অবক্ষয় করতে পারে। তো এই বিষয়গুলো ছিল মূলত আসলে নৈতিকতার অবক্ষয়। বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখি যে ফ্যামিলি, সোসাইটি, পরিবার এবং প্রযুক্তি, যোগাযোগ সব ক্ষেত্রে আমরা এটা দেখি। ঠিক যে অবক্ষয়গুলো, এটা হলো এই সেক্টরগুলোতে দেখা যায়, কিন্তু কারণগুলো কি কি সেটা আমরা যদি দেখতে যাই, যে প্রথমতই হলো পরিবারের সুশিক্ষার অভাব নৈতিক অবক্ষয়ের প্রধান কারণ। কারণ কি প্রাথমিক শিক্ষালয় হলো কি পরিবার। এই প্রাথমিক শিক্ষালয় যখন সে দেখে যে তার বাবা একজন দারোয়ান, কিন্তু কিন্তু তাকে পড়াচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, তখন কিন্তু এই বাচ্চা কিন্তু ম্যাচিউরড। সে কিন্তু এটা চিন্তা করে যে আমার যে বেতন আর আমার বাবার যে চাকরি কাঠামো, তাতে আমার একজোড়া জুতা কেনার ক্ষমতা নাই মাসে তার ফ্যামিলি চালিয়ে, কিন্তু আমাকে পড়ায় কোথায়? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তখন কিন্তু এই বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি তার নৈতিক অবক্ষয় হবে। সে চিন্তা করে আমাকে এরকম টাকা কামাতে হবে, তাহলে আমি এরকম গাড়ি বাড়ি মালিক হইতে পারবো। তার বাবাই কিছুদিন পর যখন সে ধরা খেয়ে যায়, তখন কিন্তু তার জেলের ভাত খেতে হয়। ওই বাচ্চা তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি তার মুখ দেখাতে পারে না। ঠিক একই রকম শিক্ষার বাণিজ্যিকীকরণ, অর্থাৎ আমরা কি করি যে শিক্ষা এখন আসলে দেয়ার থেকে বেশি বিক্রি করি, মানে টাকার বিনিময়ে শিক্ষা দেওয়া। তাহলে সেখানে কিন্তু কোনো শিক্ষার্থী তৈরি হওয়ার কথা না, সেখানে শ্রমিক তৈরি হয়। বুঝতে পেরেছো? মানে টাকার বিনিময়ে কাজ করে। সে কোনো নৈতিক রুলস রেগুলেশন এগুলো মানে না, যে আমি কাজ করে দেব, আপনি যা কাজ দেন আমি করে দেব। কিন্তু একজন যদি নৈতিক শিক্ষার্থীকে তুমি বলো যে আমি যা দেব তাই করে দেন, সেটা কিন্তু হবে না। কারণ কি সে কিন্তু নৈতিকতার বাইরে গেলে আর কাজটি করবে না। যেমন দেখা গেছে যে আমাকে একটা চাকরি দেওয়া হলো, আমাকে বলা হলো যে আমার আসলে এখন কোনো ডিউটি নেই, তার ছেলে আসবে, তার ছেলের সাথে সাথে বসে গল্প করতে হবে। কিন্তু এটি কিন্তু আমার নৈতিকতার অবক্ষয়। কারণ আমার যদি হাজব্যান্ড থেকে থাকে আর আমি যদি চাকরি করতে গিয়ে এই কাজটি করি, তার মানে কি শিক্ষাকে আমি শ্রম হিসেবে নিয়েছি, নৈতিক চরিত্র গঠনের জায়গা হিসেবে নেই নাই। হ্যাঁ, তারপর হলো নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো ধর্ম চর্চা না করা বা ধর্মীয় জ্ঞান না দেওয়া। অর্থাৎ ছোটবেলা থেকেই প্রথম আমাদের আমাদের ছোটবেলা আমরা যেটা দেখেছি, যেটা এখন সোসাইটিতে অনেক বেশি ল্যাক, যে সকালে উঠেই আমাদের সেপারা পড়ানো হতো, আমপারা টাইপের পড়ানো হতো, ছোট ছোট মানে হ্যাঁ মক্তবে না, বাসায় পড়াতো, মা বাবাই পড়াতো। মা বাবা অনেক বেশি সিরিয়াস ছিল যে আমরা কোরআন শরীফ শিখেছি কিন্তু বাসায়। এবং আমি কিন্তু চতুর্থ শ্রেণীর মধ্যে কোরআন খতম করেছি। এমনকি আমার সন্তান সে কিন্তু ওয়ানে ওঠার আগেই কোরআন খতম করেছে। মানে আমার প্রথমে চাহিদা ছিল যে তার প্রথম কাজ হবে কোরআন খতম করা আর নামাজ শেখা। এরপর আমি যদি মরেও যাই আমার কোনো অসুবিধা নাই।
অর্থাৎ তার কিন্তু এই ৩ বার খতম হয়ে গেল। আমার থেকে আগে সে কাজটি করেছে বেশি। কিন্তু আমি হয়তোবা আমার একটু দেরি হয়েছে কিন্তু আমিও কিন্তু সেটি করেছি। তার মানে ধর্ম যখন তুমি পড়তে যাবে তখন দেখবে যে এই নৈতিকতার একটা স্ট্রিম তার মধ্যে খুব ক্লিয়ারলি দেয়া আছে। তখন কিন্তু সে আসলে ধর্মীয় কার্টেসি মানতে গিয়ে সে আর নৈতিক অবক্ষয় ঘটাতে পারে না। তার ধর্ম থেকে যখনই সরে যায় তখনই সে তার নৈতিক অবক্ষয় ঘটে। আমাদের যে প্রযুক্তির অপব্যবহার, নৈতিক অবক্ষয় ঘটে। অর্থাৎ আমি কি করি যে কাউকে মিস কল দেই, কাউকে বাজে মেসেজ দেই, কাউকে বাজে ভিডিও কল দেই। এটি কিন্তু এক ধরনের নৈতিক অবক্ষয়। আমার যদি নৈতিকতা শক্তিশালী থাকে এই কাজটি আমি করব না। ফ্যামিলি ভাঙন এটাও কিন্তু নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ, যেটা আমি আগেও বলে আসছি যে আমাদের ফ্যামিলির ক্ষেত্রে অত্যন্ত বেশি গুরুত্ব দিতে হবে। কারণ একটা বাচ্চা কিন্তু সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে ফ্যামিলি থেকেই। তার মানে ফ্যামিলির যে পারস্পরিক সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে সেটি নৈতিক অবক্ষয় ঘটায়। সব ধর্মেই কিন্তু নৈতিক অবক্ষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলছে যে নৈতিক অবক্ষয় কোনোভাবেই করা যাবে না এবং এটি সবসময় মাথায় রাখতে হবে। যেখানে আমরা দেখি যে সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচার, আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায়, জুলুম করা থেকে নিষেধ করেন। তার মানে কি? নৈতিকতা ভাঙা যাবে না। মানে এই যে শর্ত এটিকে কোনোভাবেই ভাঙা যাবে না। ঠিক হাদিসে একই রকম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি।" তার মানে কি? আমি উত্তম চরিত্র মানুষকে দেখানোর জন্য মানে মানুষকে দেয়ার জন্য মানে এই শিক্ষাটা আমি নিজ থেকে দিতে চাই। ঠিক একই রকম হিন্দু ধর্মে যেটা বলা হয়েছে, ধর্মকে যে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। তার মানে আ ধর্ম রক্ষা করলে ধর্মই মানুষকে রক্ষা করবে। এই ধরনের একটা মেসেজ দেয়া হয়েছে। তার মানে এটি কিন্তু নৈতিকতার একটি অন্যতম রূপ। গৌতম বুদ্ধের ক্ষেত্রে দেখেছি যে মানুষ হলো তার চিন্তার ফল। মানুষ চিন্তাকে যেভাবে গড়বে সে সেই মানুষ হয়ে উঠবে। তার মানে আমি যদি নৈতিকভাবে চিন্তা করি তাহলে আমি নৈতিকতায় পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবো। দর্শনের আলোকেও কিন্তু এই নৈতিক সংকটের একটা আলোচনা আমরা দেখি। ওই যে আমি বলছিলাম ইমানুয়েল কান্ট বলেছে যে, "নৈতিকতা হলো এমন আচরণ করো যা তুমি অন্যের কাছ থেকে চাও বা যা তুমি চাও সবাই অনুসরণ করুক।" মানে এমন একটা কিছু নৈতিকতা। ওই যে বলছিলাম যে মানুষকে নৈতিক কর্তা হয়ে উঠতে হবে। অর্থাৎ তুমি যে জিনিসটা ভালোবাসো ঠিক ইসলামেও কিন্তু এই ধরনের একটা কথা বলা আছে যে, "তুমি যে আচরণ পছন্দ করো তুমি অন্যের সাথে ওই আচরণ করো।" কিন্তু আমরা কিন্তু এই জায়গায় অনেক সময় থাকি না। আমরা আসলে আমিকে বড় করছি কিন্তু আমরাকে বড় করছি না। নৈতিক অবক্ষয়ের কারণে। তাই আমরা এই জায়গা থেকে অর্থাৎ ভোগবাদী সংস্কৃতির এক ধরনের যে ক্যাপচার্ড তার মধ্যে কিন্তু মানুষ বাস করছে। ফলে এই যে ভোগবাদী সংস্কৃতি বা সোসাইটি আমাদের শিখাচ্ছে কি? বেশি ভোগ করো, দ্রুত সফল হও, যেকোনো উপায়ে জিতো। কিন্তু এটা কিন্তু অনৈতিক। এখন ফলে সততা এবং আদর্শ অনেকের কাছে কি হয়ে পড়ছে? অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। মানে এটাকে কেউ আর পাত্তা-টাত্তা দিচ্ছে না যে নৈতিকতা কি? টাকা হলেই হলো, ক্ষমতা হলেই হলো, চলতে পারলেই হলো এই ধরনের একটা বিষয়। নৈতিকতার অবক্ষয়ের কারণগুলো দেখলাম, সাথে, সাথে ধর্মে বা আ মানে অন্য ক্ষেত্রে কিভাবে নৈতিকতাকে গুরুত্ব দেয়া হয়েছে দর্শনের ক্ষেত্রে সেটিও দেখলাম। তাহলে আমাদের আসলে করণীয়টা কি? এই নৈতিকতাকে যদি আমরা অবক্ষয় থেকে রক্ষা না পাই তাহলে কিন্তু আমাদের কি হবে না? পরিবার যেমন টিকবে না, সোসাইটি অস্থির হবে, রাষ্ট্র আরো বেশি ভেঙে পড়বে। সকল রাষ্ট্র ভেঙে পড়লে বিশ্ব এমনিতেই বিলীন হয়ে যাবে। তা আমরা যদি এই আশু ভয়ংকর অবস্থা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে পরিবারকে নৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ পরিবারে এক ধরনের নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। ঠিক একই সাথে রাষ্ট্রের করণীয় হবে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করা। অর্থাৎ আইনের প্রয়োগ যথাযথ করা। সেই ক্ষেত্রে অনেকগুলা কাজ করতে পারে রাষ্ট্র। যেমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে এবং শিক্ষায় নৈতিকতা মাস্ট অন্তর্ভুক্ত করবে। প্রশাসনে জবাবদিহিতা থাকবে এবং এই যে মাদক এইসব বিষয়ে মানে খুব দ্রুত ব্যবস্থা নিবে। মানে মানুষ যাতে মাদকের কারবার করতে না পারে, মাদক যাতে ছড়িয়ে পড়তে না পারে। মাদকই হলো মূলত বিভিন্ন নৈতিক স্খলনের একটি মূল কারণ। এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করতে পারে কি? শিক্ষা। এই কারণে নেলসন ম্যান্ডেলা বলেছিলেন যে সবচেয়ে পাওয়ারফুল উইপেন হলো শিক্ষা। কারণ কি? যার মধ্যে সুশিক্ষা থাকবে সে কিন্তু একজন সমৃদ্ধ মানুষ। সে একজন গোছালো মানুষ। সে একজন নৈতিকতা সম্পন্ন মানুষ এবং তিনি হলেন একেবারে বুলেট প্রুফ। মানে হলো তাকে কিন্তু কোনোদিন পাহারা দিতে হবে না। এই যে তুমি এখানে আসছো। এখন ধরো তোমার মা যদি চিন্তা করে, আল্লাহ এক মহিলার বক্তব্য শুনতে গেছে, না যেন আমার ছেলের নৈতিক অবক্ষয় হবে। কিন্তু এখানে সক্রেটিসও বলেছে একই কথা, গৌতম বুদ্ধ বলেছে একই কথা। তুমি দেখো যে নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে একই কথা দেখি যে
মানে তুমি যদি এটাকে যে কোনোভাবেই ইউজ করতে পারো, যেটা এই পৃথিবীকে কিন্তু রিপেয়ার করতে পারে। তার মানে আমার যখন সম্যক জ্ঞান থাকবে, আমার যখন রাইট নলেজ থাকবে, তখন কিন্তু আমরা কি করতে পারবো, আমাকে আর পাহারা দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কলেজ কেবল পরীক্ষার কেন্দ্র তৈরি না করে আমাদের কি করতে হবে, চরিত্র গঠনের কেন্দ্র তৈরি করতে হবে। কিন্তু আমরা কি করি, এটা একটা পরীক্ষার স্তর বানিয়ে নিয়েছি। তাহলে যে কাজগুলো আমাদের করতে হবে, প্রথমত হলো নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। 2 নম্বরে সামাজিক সেবামূলক কার্যক্রম তাকে শিখাইতে হবে। তার ক্ষেত্রে আমরা দেখি বিএনসিসি করা, স্কাউট করা, গাছগাট করা, এগুলো করাতে হবে, কিন্তু আমরা এগুলো থেকে দূরে রাখি বাচ্চাদের। সাংস্কৃতিক মানবিক চর্চা বৃদ্ধি করতে হবে, যেমন নাচ, গান, নাটক এগুলোর সাথে জড়াতে হবে, তাহলে তার অনেক বেশি উচ্চতর চিন্তা বিকাশ ঘটবে। এবং শিক্ষককে আদর্শ হিসেবে তুলে ধরতে হবে, কারণ শিক্ষক হলো সবচেয়ে বড় ভাস্কর, জীবন্ত ভাস্কর। সে জীবন্ত ভাস্কর্য তৈরি করে। যেমন দেখা গেছে কি যে এই যে আমি এই যে নতুন একেবারে জীবন্ত ভাস্কর্য তৈরি করছি, যে তাকে তুমি যদি মদের মধ্যে চুবিয়েও ধরো, মদ খাবে না। তুমি যদি খারাপ মানুষের মধ্যে দিয়েও দাও, সে খারাপ কিছু করবে না, মানে তার কোনো অনুভূতিই থাকবে না। মানে এইটা, মানে শিক্ষক হলো এমন একজন আদর্শ, এই বিশ্বাসটা তৈরি করতে হবে সোসাইটিতে, এবং তাকে ওইভাবে গাইড দিতে হবে, তাকে ওইভাবে স্বীকৃতি দিতে হবে। তখন সে জীবন্ত ভাস্কর্য তৈরি করে দেবে। এই জীবন্ত ভাস্কর্যগুলোই আসলে পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তার মানে একজন শিক্ষকের কাজ শুধু পাঠদান করা নয়, একটি প্রজন্মকে নির্মাণ করা। কিন্তু আমরা কিন্তু শিক্ষককে গুরুত্ব না দিয়েই বর্তমান বিশ্ব কিন্তু এই যে সমস্যায় পড়ে যাচ্ছে, এই যে সংকটের দিকে চলে যাচ্ছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠানের কিন্তু একটি গুরুত্ব আছে। যেমন আমরা মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলোকে শুধু মনে করি এগুলো প্রার্থনার জায়গা, কিন্তু এগুলো শুধু প্রার্থনার জায়গা না করে সাথে সাথে একই সাথে মানবিকতা এবং নৈতিক শিক্ষার কেন্দ্র তৈরি করতে হবে। তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। ধর্মে যেন বিভেদ না হয়, মানবিকতা শেখায়, এই জিনিসটি আমাদের প্রচার করতে হবে। একই সাথে আমরা যদি দেখি যে এই নৈতিক অবক্ষয় থেকে যদি বেরিয়ে আসতে হয়, আমাদের গণমাধ্যমের একটি ভূমিকা খুব স্ট্রং ভাবে থাকতে হবে। কারণ কি, গণমাধ্যম কিন্তু এখন পৃথিবীকে সবচেয়ে বেশি মানে এক্সপ্রেস করছে। তাই গণমাধ্যমে যদি আমরা দেখি যে খারাপ সংবাদ বেশি ছাপা হচ্ছে, বা সহিংসতা, অসত্য, অনৈতিকতাকে উৎসাহিত করছে, তখন কিন্তু মানুষ আর নৈতিক হতে চাবে না, বা নৈতিক হতে সে ইচ্ছে পোষণ করবে না, তখন মানুষ নিরুৎসাহিত হবে। তাই তাকে যেটা করতে হবে, ইতিবাচক এবং মানবিক মূল্যবোধ সম্পর্কীয় যে মেসেজ বা কন্টেন্ট এগুলো দিতে হবে। এবং আমরা যেন, যারা সাংবাদিক বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিকরা যেন কোনোভাবেই সাংঘাতিক না হই, মানে আমরা যেন হলুদ সাংবাদিকতা না করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নৈতিক অবক্ষয় আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, বিশ্বকে একেবারে রসাতলে নিয়ে যাচ্ছে। এই নৈতিক অবক্ষয় কেন ঘটছে এবং এ থেকে উত্তরণের পথ কি, সেটা আমরা দেখলাম যে আমাদের মূলত ব্যক্তিকে নৈতিক কর্তা হয়ে উঠতে হবে। তাহলেই পুরো সোসাইটি, অর্থাৎ একজন একজন ব্যক্তি যখন নৈতিক কর্তা হয়ে উঠবে, তখন টোটাল সোসাইটি কিন্তু কি হবে, রিসাফেল হয়ে যাবে। তখন কিন্তু এই সোসাইটি একটি ভালো জায়গায় লিড দিতে পারবে, এবং মানুষকে অত্যন্ত মর্যাদার সাথে দেখতে হবে। এই যে সোসাইটির যে পরিবর্তন, এটাকে আমরা খুব ছোট দেখব না, কারণ এই পরিবর্তন আমার না, তোমার না, এই পরিবর্তন বিশ্বের। এবং মানুষকে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু এই বিশ্ব কোনোদিনই পরিবর্তিত হবে না। যে কারণে কাজী নজরুল ইসলাম বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। অর্থাৎ মানুষের চেয়ে ভালো কিছু নাই, বড় কিছু নাই। তাহলে যদি আমি রিসাফেল করতে চাই সোসাইটিকে, বিশ্বকে, তাহলে মানুষকে আগে নৈতিক মানদণ্ডের জায়গায় দাঁড়া করাতে হবে, এবং নৈতিক কর্তা হিসেবে তাকে গড়ে তুলতে হবে। এই কাজটি যদি আমরা করতে পারি, তাহলে আমরা নৈতিকতা এবং সততা এবং মানবিকতার জায়গায় একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, যা আমাদের পরবর্তী যে সংকট আসবে, যে ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে পৃথিবীর ক্ষতির ক্ষেত্রে, সেখানে আমরা কাটিয়ে ওঠার হয়তো একটা আশা করতে পারি। এবং আমি এখান থেকে বাংলাদেশ সরকারকে মেসেজ দিতে চাই, অর্থাৎ আমাদের এই উন্মুক্ত পাঠশালা থেকে, যে ওনারা যেন সুশাসন নিশ্চিত করে, আইনের যেন সঠিক প্রয়োগ হয়, এবং দুর্বলকে যেন সবলের দ্বারা অত্যাচারিত না হয় সেদিকে খেয়াল রাখা, এবং যাতে এই নৈতিকতাকে একেবারেই 3 থেকে, মানে 3য় শ্রেণী থেকে একেবারেই মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করা হয়, সেটিকে খেয়াল করতে হবে। এক ধরনের আইন প্রতিষ্ঠা করা, শুধু তাই নয়, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ এথিক্স, এইটাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা। আজকে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আমরা চলে যাচ্ছি আমাদের অন্য আলোচকদের কাছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের যে আমাদের উন্মুক্ত আলোচনায় আমাকে সুযোগ প্রদান করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা ম্যাডাম, দর্শন বিভাগ, ওনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি
আমাদের যে টিম মেম্বাররা আছেন এবং বাহির থেকে যারা আসছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের যে টপিকটা ছিল যে নৈতিক অবক্ষয় এবং এটার সমাজ এবং রাষ্ট্রে এটার কি প্রভাব এবং এটার ফলে আমাদের যে কি করণীয়। আমার জায়গায় যে টপিকটা সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক অবক্ষয়ের কারণগুলো এবং আমাদের এর ফলে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এবং পাশাপাশি হচ্ছে এটার আমি কিভাবে হচ্ছে আমরা এখান থেকে উত্তরণ হইতে পারি। তো আমাদের যে শ্রদ্ধেয় ম্যাডাম উনি আসলে কথা বলার পরে আমাদের আসলে কথা বলা কিছু থাকে না। ম্যাডাম আলহামদুলিল্লাহ এই টপিকের প্রায় সবকিছুই ম্যাডাম টাচ করেছেন। তারপরেও আমি যেহেতু এই পার্টটা পড়েছে সেই পার্টটা আমি শুরু করতেছি। আমি মোহাম্মদ নাইম খান। আমি লেকচারার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা শান্তিনগর, এখানে আছি। নৈতিকতাটা কি? আসলে নৈতিকতা হচ্ছে আমাদের যে উত্তম আচরণ, এটাই হচ্ছে নৈতিকতা। নৈতিকতা হচ্ছে আমাদের মূল্যবোধ। নৈতিকতা হচ্ছে আমাদের উত্তম আদর্শ, আমাদের উত্তম গুণাবলীটাই হচ্ছে নৈতিকতা। মানুষের যে চরিত্র, সর্বোত্তম পজিটিভ ওয়েতে যে চরিত্রটা, ক্যারেক্টারিস্টিক, সেটাই নৈতিকতা। নৈতিকতাকে আমরা বিবেক বলতে পারি। নৈতিকতা হচ্ছে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ, আমি কোনটা গ্রহণ করব এবং কোনটা বর্জন করব, এটাই হচ্ছে নৈতিকতা। আমাদের যে আচার আচরণ, আমাদের যে শিষ্টাচার, এই সব কিছুর মেলবন্ধন হচ্ছে নৈতিকতা। এখন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিকতা, নৈতিক যে অবক্ষয়টা, এটা আসলে আগের তুলনায় দিন দিন ভালো হওয়ার কথা সভ্য সমাজে, কিন্তু আমরা দেখতেছি একটা সময় শিক্ষকদেরকে দেখলে রাস্তা দিয়ে হাঁটলে সাইকেল থেকে নেমে যেতাম, আর সেই আমরাই এখন শিক্ষকের কলার ধরে টান দিচ্ছি। আগে আমরা শুনতাম যে শিক্ষকরা রাস্তা দিয়ে হাঁটলে এলাকার যে যদি কোনো মাস্তানও থাকতো তারাও হচ্ছে চুপ হয়ে থাকতো, শিক্ষক যাচ্ছে। কিন্তু এই জায়গাটা থেকে আমরা তো দিন দিন শিক্ষিত হচ্ছি, অনেক বেশি শিক্ষার হার বাড়তেছে, আমাদের জীবন মান উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা নৈতিক দিক থেকে পিছিয়ে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে এটার একটা প্রকট ভাবে এই জিনিসটা দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের উদ্ভূত পরিস্থিতির পর থেকে আরো বেশি পরিমাণে এটা প্রকট হিসাবে দেখা দিচ্ছে। এটার কারণটার মধ্যে কিছু জিনিস আছে যে পারিবারিকভাবে আমরা বলতে পারি যে পারিবারিক শিক্ষার অভাব আছে। পরিবার থেকে আমাদের সময় বলা হতো যে শিক্ষকদেরকে অভয় দেয়া হতো, আমার ছেলে সন্তান কেউ অন্যায় করে আপনি তার জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থা নিবেন। কিন্তু এখন কি দেখি? এখন দেখি পরিবার থেকে উল্টো ছেলেমেয়েরা যদি কোনো অন্যায় করে তাদের পক্ষে সাফাই গায়। এই কিছুদিন আগে ওয়েলস লিটল ফ্লাওয়ারে দেখলাম একজন বিচারপতি, তার সন্তান একটা অপরাধ করেছে। তো অপরাধ করার পরে আমরা আমাদের সময় আমাদের বাবা-মা, গার্ডিয়ান তারা কি লজ্জিত হইতো। তারা উল্টা আরো শাসাইতো ছেলেমেয়েদেরকে। কিন্তু এখানে দেখলাম কি হলো? উল্টো তার সন্তানের যে অন্যায় করেছে সেই অন্যায়কে সাফাই গাওয়া শুরু হয়েছে। এই যে আমাদের পারিবারিক যে অবক্ষয়, যে জিনিসটা আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারছি না, এরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসতেছে, আসার পরে তাদের যে নৈতিক অবক্ষয়টা এটা হয়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের যে সামাজিক সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাতে অনেক অন্যায়কে ন্যায় হিসাবে দেখানো হচ্ছে। অনেক খারাপ কাজকে একদম ফ্লেক্সিবল করে দেখানো হচ্ছে। এইটার কারণেও একটা প্রভাব পড়তেছে আমাদের। উন্নত বিশ্বে অনেক দেশে 18 র নিচে হচ্ছে আপনার মোবাইল ইউজ করতে দেয় না। কিন্তু আমাদের দেশে এখন খুব ছোট কিশোর বয়সে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে খাওয়াচ্ছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছে মোবাইল দিয়ে। পাশাপাশি হচ্ছে যে ক্লাস 1, 2, 3 তে তাদের কাছে মোবাইল চলে যাচ্ছে এবং অনলাইন ক্লাসের নাম করে মোবাইল নিচ্ছে। কিন্তু কতটুক সময় সে ক্লাস করতেছে আর কতটুক সময় সে অন্যান্য বিভিন্ন অপরাধ জগতে ঢুকে যাচ্ছে, বিভিন্ন গেমস, তারপরে হচ্ছে অন্যান্য এডিকশন, খারাপ ভিডিও, খারাপ কথাবার্তা, এই বিভিন্ন দিকে চলে যাচ্ছে বাচ্চারা। এই জিনিসটা, এই প্রযুক্তির নেগেটিভ ইম্প্যাক্টের কারণে হচ্ছে আমাদের
ছাত্রছাত্রীদের যে নৈতিক অবক্ষয়টা, এটা ওই দিক থেকেও আবার তৈরি হয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি যে আমাদের যে শিক্ষকরা, আগের শিক্ষকদের তুলনায় এখন শিক্ষকরা কিছু দায়ী আছে। তারা হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের কিছু রাজনীতি এবং শিক্ষকদের নৈতিক অবক্ষয়টাও দায়ী। সৎ পথে শিক্ষকরা থাকছে না, বিভিন্ন দলের কারণে দলান্ধভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে, যেই কারণে বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্রছাত্রীদের মধ্যেও একটা নৈতিক অবক্ষয় তারা তাদের টিচারদের কাছ থেকে দেখতেছে। পাশাপাশি হচ্ছে ধর্মীয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে ল্যাকিংস অফ নলেজ অ্যাবাউট রিলিজিয়ন। রিলিজিয়াস যে নলেজ আছে বিভিন্ন ধর্মে, সেটা হইতে পারে ইসলাম ধর্মে, সেটা হতে পারে মুসলিম ধর্মে, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মে, এবং যেটা হইতে পারে আমাদের যে অন্যান্য হিন্দু ধর্ম, যে কোনো ধর্মে। এই প্রত্যেক ধর্মেই নৈতিকতা শিক্ষা দেয়। এই নৈতিকতা আমাদের ধর্মীয় ধর্ম থেকে সবাই নিজেদেরকে আলাদা করে ফেলার কারণে আমাদের এই নৈতিক অবক্ষয়টা আরো বেশি প্রকটভাবে হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানও সেম জিনিসটা হচ্ছে। অনেক শিক্ষার্থী আছে, অনেক বড় হয়ে গেছে, তারা কোরআন পড়তে পারে না, তারা গীতা পড়তে পারে না, তারা অন্যান্য যে বাইবেল আছে হয়তোবা জীবনে কখনো বাইবেল পড়েই নেই, গীতা জীবনে একবার পড়ে নাই, কোরআন জীবনে একবার খতম করে নাই। এই যে স্টুডেন্টরা, এইসব কারণে তারা ধর্ম থেকে পিছিয়ে যাওয়ার কারণে ধর্মীয় যে মূল্যবোধ, এই মূল্যবোধটা তারা শিখতে পারতেছে না। জিনিসগুলা থেকে উদ্ধার করতে হবে সমাজকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে, ছাত্রছাত্রীদেরকে কিভাবে উদ্ধার করতে হবে, সেই ভাইস ভার্সাতে যাইতে হবে। আমাদের পারিবারিকভাবে স্ট্রং যে পারিবারিক বন্ডিং, পরিবার থেকে যে নৈতিক শিক্ষাটা একেবারে শুরু থেকে, জন্মের পর থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা মানুষের প্রতি কোনটা আচরণ করা যাবে কোনটা করা যাবে না, স্বাধীনতার নামে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। এই জিনিসগুলো একদম বেসিক যে নৈতিক মূল্যবোধ যেগুলো আছে, এগুলো আমাদের পরিবার থেকে শিখিয়ে দিতে হবে। পাশাপাশি হচ্ছে ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছে একটা আগে যে পাওয়ার ছিল, এখন তো দেখা গেছে যে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে যদি কোনো মানে শাস্তি দেয়ও অন্যায় করার ফলে, উল্টা গার্ডিয়ান হোক, আমাদের যে গণমাধ্যম হোক, বা বিভিন্ন জিনিস লিখে এই এই শিক্ষকের বিরুদ্ধে হচ্ছে আপনার মামলা করে দিচ্ছে। তো ভয়েও শিক্ষকরা একটা ছেলের অন্যায় দেখলেও অনেক শিক্ষকরা আছে নিজেদের চাকরি বাঁচানোর জন্য নিজেদের সংশোধন করতেছে না। কারণ হ্যাঁ, মানে কারণ দেখতেছে আমি যদি হচ্ছে একে আমি ঠিক করতে যাই, উল্টা আমার উপরে আঘাত আসবে। সে মানে ছাত্ররা হুমড়ি খেয়ে আমাকে আমার উপরে অ্যাটাক করতে পারে। পাশাপাশি আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হব। পাশাপাশি ওই গার্ডিয়ান আমাকে সাপোর্ট দিবে না। একটা সময় ছিল গার্ডিয়ান শিক্ষকের পাশে থাকতো, ছেলেকে বলতো তুমি অন্যায় করছো, তুমি মাপ চাও। এখন বলতেছে যে আপনি আমার ছাত্র মানে আমার ছেলেকে কেন মেরেছেন, বা আপনি আমার ছেলেকে কেন ধমক দিয়েছেন, আপনি আমার মানে এটার জবাবদিহি করেন, এটার জন্য মামলা করে দিচ্ছে। তো এই যে ভয়ঙ্কর যে পরিস্থিতিটা, এই জায়গাটা থেকে আসতে হবে, শিক্ষকদের মর্যাদাটা ফিরিয়ে দিতে হবে। আমরা সেই ছোটবেলায় কাজী কাদের নেওয়াজ সম্ভবত, হ্যাঁ, শিক্ষকের মর্যাদা একটা কবিতা, শিক্ষাগুরুর মর্যাদা, যে যে বাদশাহ আলমগীর ছেলেকে পড়াচ্ছিল। তো বাদশাহ আলমগীরের ছেলেকে পড়ানোর ফলে বাদশাহ আলমগীর সকালবেলা হাঁটতে গিয়ে দেখে যে তার ছেলে হুজুরের মানে অজু করতেছে, পানি ঢেলে দিচ্ছে। সেই জায়গা থেকে যখন হুজুরকে ডাকাইল, তো হুজুর তো মনে করছে যে শিক্ষক, সে মনে করছে যে আমাকে বুঝি হচ্ছে গর্দান নিবে। তারপরও সে মানে সাহস করে যে আমি শিক্ষক, আমি তো কোনো অন্যায় করিনি। সে গেছে, যাওয়ার পরে বাদশাহ আলমগীর বলল যে আপনার কাছে আমি আমার ছেলেকে পাঠাইলাম, আপনি কি শিক্ষা দিলেন? তো হুজুর কি ভুল করেছি? আমি দেখলাম আমার ছেলে পানি ঢেলে দিচ্ছে, কিন্তু সে তো আপনার পা পা পরিষ্কার করে দিচ্ছে না। তাহলে সে কিভাবে, সে তো ভালো মানুষ হতে পারবে না। তার তো উচিত ছিল আপনার পা ডলে দেয়া। তো এই যে বাচ্চা থাকা অবস্থাও যে শিক্ষকের মর্যাদা দিয়ে গেছে, আমরা তো সেই জায়গাটাতে নাই। এই যে এই জায়গাটা যতদিন পর্যন্ত আমরা আবার না ফিরে যেতে পারবো, আমরা শিক্ষকদের হাতে যতদিন পর্যন্ত আমরা এই জিনিসটা না দিতে পারবো, ততদিন পর্যন্ত এই
এই নৈতিক অবক্ষয় পুরোপুরিভাবে আমাদের মধ্যে শেষ করা যাবে না। আরেকটা যে জিনিস ম্যাডাম বলেছে যে ক্লাস 3 থেকে মাস্টার্স পর্যন্ত, হ্যাঁ, বাধ্যতামূলকভাবে নৈতিক একটা শিক্ষা, এটা এটা মাস্ট করা উচিত। এটার প্র্যাকটিক্যালি এটার যে কোনো ছোট বাচ্চাদের যে নৈতিকভাবে তুমি আজকে কোন ভালো কাজটা করেছো, মানুষের কোন উপকার করেছে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি একটা মার্কসের আওতায় এনে এই জিনিসটা প্র্যাকটিক্যাল লাইফে পরিচালনা করতে পারলে হয়তোবা আমাদের নৈতিক অবক্ষয় কিছু কমানো যাবে। পাশাপাশি হচ্ছে শিক্ষকদের রাজনীতি করার কারণে যেন তারা নৈতিকভাবে ভ্রষ্ট না হয়, ছাত্রদের কল্যাণে যেন কাজ করে, তাদের কাছ থেকে মানে যারা শিখবে তারা যেন তাদের শিক্ষকদেরকেও সেই আদর্শবান শিক্ষক হিসাবে নিজেদেরকে মানে তারা দেখতে পারে যে আমার শিক্ষকেরা অনেক ভালো, আমার শিক্ষকেরা মানে কোনো কিছুর সাথে আপোষ করতেছে না, কোনো অন্যায়ের সাথে আপোষ করতেছে না। এই জিনিসগুলো যখন ছাত্রছাত্রীরা দেখতে পারবে, তারা তাদের নৈতিক ভিত্তি আরো বেশি স্ট্রং হবে। পাশাপাশি হচ্ছে আমাদের যে ধর্মীয় যে জ্ঞান, সেই ধর্মীয় জ্ঞান আমাদের বাড়াতে হবে। পাশাপাশি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে ছাত্রছাত্রীদেরকে অ্যাড করতে হবে বিভিন্নভাবে, শুধু পড়ালেখার পাশাপাশি তারা যেন এক্সট্রা কারিকুলার অন্যান্য অ্যাক্টিভিটিস করতে পারে, যাতে হচ্ছে অন্যায়ের দিকে যেন মাদকাসক্ত বা অন্যান্য কাজকর্মে যেন না যায়। বিভিন্ন খেলাধুলার মধ্যে তাদেরকে এঙ্গেজ করা, বিভিন্ন সংস্কৃতির মধ্যে এঙ্গেজ করা, সেটা হতে পারে গান, হতে পারে ধর্মীয় সঙ্গীত, হতে পারে নাচ বা অন্যান্য যে কোনো সংস্কৃতি, আমাদের বাঙালি কালচার বা অন্যান্য এই কালচারের মধ্যে ছাত্রছাত্রীদেরকে যত বেশি এঙ্গেজ করা যাবে, তারা তত অন্যায় থেকে তত বেশি দূরে থাকতে পারবে। এই সব কিছু মিলে এবং সততা শিক্ষা দেওয়াটা প্রতিষ্ঠান থেকে, এই সবকিছু করতে পারলে আশা করি শিক্ষা প্রতিষ্ঠানে যে নৈতিক অবক্ষয়টা আছে আমাদের, এটা ধীরে ধীরে হ্রাস হবে এবং আমরা একটা পূর্ণাঙ্গ সুন্দর জাতি হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারবো। একটা সুস্থ সুন্দর একটা রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশ এটা গড়ে উঠবে, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত কৃতজ্ঞ যে আজকের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের শ্রদ্ধেয় ম্যাম ডক্টর রেবেকা সুলতানা ম্যাম, ওনার এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই এবং আশা করি যে এই উদ্যোগের সাথে আমাদের প্রান্তিক মানুষ যারা ছাত্রছাত্রী আছেন তারাও অংশগ্রহণ করবেন। ঢাকায় যারা আমরা আছি আমরা অংশগ্রহণ করব। তো আমি আজকের যে টপিকসটা এই নিয়ে তো ম্যাম এবং আমাদের নাইম ভাই অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন। আজকের টপিকটা ছিল যে নৈতিক অবক্ষয়, রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠানের করণীয়। তো আমি এই বিষয়ে একটু আমি বলার চেষ্টা করব যে যতটুকু আমার মেধা এবং যোগ্যতা কুলায়। নৈতিক অবক্ষয়, তো নৈতিক অবক্ষয়ের আগে একটা বিষয় আমাদের জানা জরুরি। ম্যাডাম যদিও ব্যাখ্যা করেছেন নৈতিকতাটা কি। মূলত নৈতিকতাটা হলো যে একটা বস্তু অথবা ব্যক্তিকে তার যে যোগ্যতম স্থান ওখানে বসিয়ে দেওয়াটা হলো কি নৈতিকতা, এবং সত্যটাকে সত্য বলা আর মিথ্যাটাকে মিথ্যা বলা, একদম স্পষ্টত, লাউড এন্ড ক্লিয়ার, কোনো এক্সকিউজ নাই। এইটাই হচ্ছে এথিক্স। তাহলে অবক্ষয়টা কেন হয়? তো অবক্ষয়টা হয় হলো এই কারণে, যখনই আমি একটা যোগ্যতম ব্যক্তিকে যোগ্যতম স্থানে বসতে যখন আমি দিতে চাই না, আমার স্বার্থ যখন সংশ্লিষ্ট থাকে, তখন আমি আর সেখানে তাকে বসতে দিতে চাই না, কারণে হোক অকারণে হোক। কারণ চিন্তা করি যে ও যদি ওখানে বসে যায় তাহলে আমার হবেটা কি? আমি তো শেষ। এই যে আমাদের মানে মনস্তাত্ত্বিক জায়গায় আমাদের যে একটা সংকীর্ণতা আমাদের তৈরি হয়ে গেছে, এটাই আমাদের। এবং এখন আমি দেখছি যে অনেক পড়াশোনা করার পরেও মানুষের মধ্যে এই জিনিসটা আসে না। এর মেইন কারণটা হলো ইগোয়েটিক প্রবলেমটা আমাদের বড় সমস্যা। কারণ এখন যদি দেখা যায় যে যেমন আমাদের এখানে সালে ভাই অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ, কোনো কারণে যদি দেখি যে ম্যাডামের অনেক আস্থাভাজন হয়ে গেছে, আমি যদি এখান থেকে দূর থেকে জেলাস ফিল করি যে সারছে, আমি তো শেষ না। এখন বিষয়টা হলো উনি ওনার যোগ্যতা, ওনার মননশীলতা, ওনার সেই কার্যকলাপ দিয়ে উনি ম্যাডামের আস্থাভাজন হয়েছেন, অথবা প্রত্যেকে তার প্রফেশনে যখন তার নিজের যোগ্যতায় আস্থার জায়গায় পৌঁছায়, প্রতিষ্ঠান হোক, যেটা আমাকে বলা হলো যে ব্যবসা সম্পর্কে বলার জন্য, তো যে কোনো প্রতিষ্ঠান হোক বা যে কোনো অর্গানাইজেশন, সেখানে যদি একটা আস্থার জায়গা অর্জন করতে গেলে অবশ্যই সেখানে এথিক্সটাকে আপনাকে পুরোপুরি ফলো করতে হবে। যেমন আমি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বলতেছিল যে এক লোকের কাছে আমি 17 লাখ টাকা পাই, টাকাটা দিচ্ছে না। আমি বললাম কেন, তার কি সমস্যা? আরে না, ওর তো
হাজার হাজার টাকার মালিক, কিন্তু দিচ্ছে না কেন? সে দিচ্ছে না। এখন তার অফিসে অডিট আসছে, বলতেছে ভাই তুই আমার বাঁচা। কি হয়েছে? এখন তো আমার অফিস তো কেউ নেই, টাকা এখন অডিট তো হবে, তুই বয়, তুই আবার অন্তত উদ্ধার করতে। আমি আমি বললাম যে আপনি বলতেন, তুই বলতি যে আমার টাকাটা আমার অন্তত আবার দেন। টাকাটা দেয় না। তার মানে হলো যে এই যে ব্যবসায়িক ক্ষেত্রে যখন কেউ লেনদেন করে, একটা আশা এবং ভরসা নিয়ে কিন্তু লেনদেনটা হয় মূলত, যে আমি একটা বিনিময় আপনাকে দিচ্ছি, সেই বিনিময়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন। টাকাটা যখন আমি প্রপার সময় না পাবো, তখন তো আমিও হ্যাম্পারে ঘটবে। আমার সংসার আছে, আমার ফ্যামিলি আছে, আমার এমপ্লয়ি আছে, আমার আদার্স খরচ আছে, আমি যেখান থেকে প্রোডাক্ট কিনে এনে সেল করি তাকে লেনদেনের একটা ব্যাপার আছে। এই যে আপনি লেনদেনের জায়গাটা আপনি আমাকে গ্যাপ করে দিলেন, এতে তো আমি হ্যাম্পারে ঘটলাম না, শুধু আমি একা ক্ষতিগ্রস্ত হই নাই, আমার পুরো সার্কেলটাই ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনি হয়তো টাকাটা না দিয়ে আপনি খুব আনন্দ ফিল করছেন, অবক্ষয়ের এই যে গ্যাপটা, এই গ্যাপ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরোতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে যতই আমরা এই ধরনের উদ্যোগ আমরা নেই না কেন, এগুলি আসলে দিন শেষে ব্যর্থ। হ্যাঁ, কিন্তু আমরা আশাবাদী। আমরা আশাবাদী বলেই তো আমরা এখানে আসছি, তাহলে তো আমরা এখানে আসতাম না। এবং আমি এটাও আশাবাদী যে আমরা যখন কারো সমালোচনা করব, তার পজিটিভটাও কি, এটাও কিন্তু এথিক্সের অন্তর্ভুক্ত। আমরা এটা চাই যে এথিক্সটা হবে এরকম যে যেটা যেখানে যেরকম আমি সেটাকে তেমনই বলবো, সেটা আমার পক্ষে গেলেও বলবো, আমার বিপক্ষে গেলে বলবো, ডেফিনেটলি। এবং এটাই বলতে হবে। এবং এখানেই যখন আমরা এই জায়গায়, অর্থাৎ আমি যখন আমার সমালোচনা করতে পারবো, তাহলে বুঝতে হবে যে আমি এথিক্সের জায়গায় আমি দাঁড়ায় আছি। হ্যাঁ, কিন্তু নিজের সমালোচনা করার সক্ষমতা থাকতে হবে, করতেই হবে। বিজনেসের ক্ষেত্রে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছি কিংবা বড় বড় উদ্যোক্তা যারা আছেন, তারা যদি অন্তত, আর যাই হোক, ব্যবসায়িক এই যে পণ্যের যে দামের উঠানামা যেটা হয়, এটা নট অনলি সিন্ডিকেট, শুধু সিন্ডিকেটকে আপনি এটাকে দায়ী করতে পারবেন না। এখানে কিন্তু লেনদেন একটা ফ্যাক্ট। আপনি একটা প্রোডাক্ট 6 মাস ধরে দিয়ে রাখছেন, আপনাকে আপনার ক্রেতা টাকা দিচ্ছে না, তা আপনি কি করবেন? তা বাধ্য হয়ে আপনার আরেকজনের কাছে আপনার প্রতারণা করতে হবে, আপনি আরেকজনের কাছ থেকে টাকা এনে বসায় রেখে দিচ্ছেন, দিচ্ছেন না। এই জন্য লেনদেনটা, বিজনেসের কমিটমেন্টের এই জায়গাটা যে ঠিক রাখতে হবে, যে হ্যাঁ, আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিলাম 5 লাখ টাকার, এটা আমি আগামী বৃহস্পতিবারে দিয়ে দেবো আপনাকে। বৃহস্পতিবার 11টা মানে 11টাই, 11টা এক না। হ্যাঁ, এই জায়গাটা যদি শক্তভাবে মানে এটাকে ম্যানেজ করা যায়, তাহলে আমাদের এই যে সামাজিক মানে বিজনেসের ক্ষেত্রে যে ক্রাইসিসটা আমাদের হচ্ছে, এটা একেবারেই থাকবে না। আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমি যখন আমার লেনদেনের জায়গাটা ঠিক রাখবো, তখন আমার সাথে যারা চলবে তাদেরকেও আমি প্রপারলি দিতে পারবো, আর যিনি আমার কাছ থেকে নেবেন তিনিও তার এমপ্লয়ীদেরকে প্রপারলি দিতে পারবেন। এথিক্সটা হলো সেটাই, যেটা আমি যেটা হজম করতে পারলাম না নিজের স্বার্থের কারণে, এটা যেন না হয়। এটা আমার কাছে মনে হয় যে অবক্ষয়টা ঘটবে না যদি এটার আরবি শব্দটা এই মুহূর্তে ভুলে গেছি, আরবিটা বলে এহতেসাব বলে এটাকে, আরবি শব্দ। যে একজনকে, আমি জুনিয়র হই আর সিনিয়র হই, আমার ভুলটা আপনি আমাকে ধরে দিবেন, আপনার ভুলটা উনি ধরে দেবে। সেটা হয় পার্সোনাল সাক্ষাতে মানে ইন্টারনালি, যে যে ভাই আপনার এই জিনিসটা আমার কাছে এই মনে হচ্ছে। আরেকটা বিষয় আমি শেয়ার করবো, এটা হচ্ছে যে আমরা নির্বাচনের সময় কি করি, মানে অমুক ভাইকে ভোট দিন, অমুক ভাইকে, অমুক ভাই পবিত্র ফুলের মতো পবিত্র করিডোরে, মানে আমরা সকল প্রশংসায় ভাসিয়ে দিই। এই যে ভোট কেন্দ্রিক যে অ্যাওয়ারনেস, হ্যাঁ, এই যে অ্যাওয়ারনেসটাকে আমরা যেভাবে হাইলাইট করি, তাহলে আমাদের রাষ্ট্র, সমাজ এবং পরিবারের এটাও দায়িত্ব যে যেভাবে মাইক বাজায় আপনি ভোটের অ্যাওয়ারনেসটা করেন, নৈতিক অবক্ষয় রোধ করার জন্য এই অ্যাওয়ারনেসটা আমাদের জরুরি। যে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা সচেতন করব, পারিবারিকভাবে, সামাজিকভাবে। এবং রাষ্ট্রেরও নৈতিক দায়িত্ব, যখনই কোনো রাষ্ট্রের এই জায়গাটাই ব্যর্থতার পরিচয় দিবে, বুঝতে হবে রাষ্ট্র দেউলিয়া এবং রাষ্ট্রের নৈতিক অবক্ষয় ঘটমান এবং ঘটতেছে, চলছিল এবং ভবিষ্যতে এটা চলতে থাকবে। এজন্য রাষ্ট্রের দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, পরিবারের দায়িত্ব, এবং যারা রাষ্ট্রের বড় বড় বুদ্ধা আছেন, বুদ্ধিজীবী আছেন, তাদেরও দায়িত্ব যে এই অ্যাওয়ারনেসটাকে জাগিয়ে তোলা। এখন তো ম্যাডাম গণমাধ্যমের অভাব নাই, ফেসবুকে সারাক্ষণ তো আপনার চলে। তো এটা আমরা আশা করি যে যারা এই অনুষ্ঠানে দেখছেন, যদি রাষ্ট্রের ঊর্ধ্বতন মহল কর্তৃপক্ষরা দেখে থাকেন, আপনাদেরও দায়িত্ব হবে যে এই অ্যাওয়ারনেসটা গড়ে তোলা, যে মানুষের জন্য নৈতিক, হ্যাঁ, সর্বোচ্চ পর্যায়ে। এবং আমরা যখনই নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে পারবো, আমাদের করাপশন হবে না, আমাদের, হ্যাঁ, উন্নতি যাবে। চাকরি করতে গিয়ে আমাকে 5 লাখ টাকা ঘুষ দিতে হবে না, হ্যাঁ, পরীক্ষা নকলও করতে হবে না, আমি পরীক্ষা দিব, যা পাবো তাই, এতে আমার যোগ্যতা যেটুকু হওয়ার হবে ইনশাআল্লাহ। আশা করি আমরা সবাই সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে এরকম ক্লাস দীর্ঘদিন চলবে, প্রজন্মের পর প্রজন্ম চলবে, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আরিফুল ইসলাম।
পড়াশোনা করছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২য় বর্ষ। আমার মনে হয়েছে যে নৈতিক শিক্ষা এবং ব্যক্তি স্বাধীনতা এই দুটো জিনিসের মধ্যে একটি সংঘর্ষ আছে। আচ্ছা, ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা, নৈতিক শিক্ষা এবং নৈতিক ওকে। শিক্ষা এই দুটোর মধ্যে একটা সংঘর্ষ আছে। তো এই সংঘর্ষটা আমি আপনার কাছে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে বলি যে আমাদের পৃথিবীতে যত ধরনের সমস্যা সৃষ্টি হয়, যত ধরনের ক্রাইসিস তৈরি হয়, এই ক্রাইসিস গুলো তৈরি হওয়ার পিছনে ৩টা কারণ দায়ী, ৩টা বিষয় দায়ী। ১ নাম্বার বিষয় হচ্ছে ক্ষমতা, ২ নাম্বার বিষয় হচ্ছে অর্থ, আর ৩ নাম্বার বিষয় হচ্ছে নারী। তো এটা অনেকেই বলে, হ্যাঁ। আমি যদিও একমত না, তারপরেও আপনার কাছে এটা আমার প্রশ্ন যে আপনি একটু ব্যাখ্যা করবেন। প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে ওটা নৈতিক বুঝছি। শিক্ষা হ্যাঁ, নৈতিক শিক্ষা এবং হচ্ছে ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা। স্বাধীনতা। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্ষমতা, সমাজে হুম, এবং আমাদের ব্যক্তিগত জীবনে যত ধরনের অকারেন্সের মধ্যে। হ্যাঁ অকারেন্স আছে, সমস্যা আছে, সেগুলো ক্রাইসিস আছে, সেগুলোর মূলে ৩টি সমস্যা বিদ্যমান, মানে দায়ী। সেই ৩টা বিষয় হচ্ছে, ১ নাম্বার হচ্ছে ক্ষমতা, হুম, অর্থ, আর হচ্ছে নারী। নারী। হ্যাঁ, এই ছিল আমার প্রশ্ন। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ আরিফুল ইসলাম। আরিফ খুব সুন্দর দুটি কোশ্চেন করেছে এবং চমৎকার। আরিফ আসছে আমাদের সোহরাওয়ার্দী কলেজ থেকে, আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানাই আমাদের এই উন্মুক্ত পাঠশালায়। আশা করি সে পরবর্তীতে আমাদের সাথে আরও তার বন্ধু বান্ধব নিয়ে জয়েন করবে। তা আমি প্রথম তার কোশ্চেনটার অ্যান্সারে চলে যাচ্ছি যে নৈতিকতা এবং ব্যক্তি স্বাধীনতা এটা কন্ট্রাডিক্ট করে কিনা। এখন স্বাধীনতাকে যদি আমি মনে করি যেটা নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, তাহলে সেটা কন্ট্রাডিক্ট করে। জ্যাপলসাক ফ্লাইস নাটকে দেখিয়েছেন যে ওই যে বলছিলাম যে ব্যক্তি মাত্রই স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন, চরম স্বাধীন। তখন রকেনতিন নামক যে প্রধান চরিত্র, তিনি পুরো স্বাধীনতা ভোগ করতে গিয়েছেন। কিন্তু যখন পুরো স্বাধীনতা ভোগ করতে গিয়েছেন, দেখছেন যে তার আসলে সে এক ধরনের অক্ষম হয়ে পড়ছেন, অলস হয়ে পড়ছেন, কর্মহীন ব্যক্তিতে পরিণত হয়েছেন। তখন দেখা গেল যে এই নিয়ন্ত্রণহীন যে স্বাধীনতা, মানে নিয়ন্ত্রণ নাই যার, সেটাকে স্বাধীনতা বলে না, সেটাকে আরো বেশি পরাধীনতা বলে। মানে সে হলো সময়ের গর্ভে পরাধীন হয়ে গেছে। অর্থাৎ স্বাধীনতা যদি আমার স্বসত্তার হয়, তখন কিন্তু এথিক্সের সাথে কন্ট্রাডিক্ট করে না। কারণ কি, সেই স্বাধীনতা এমন স্বাধীনতা যা মানুষকে একজন সমৃদ্ধ মানুষকে পরিণত করবে। এই স্বাধীনতা সেই স্বাধীনতা যা মানুষকে একজন সুশৃঙ্খল মানুষ হিসেবে উপস্থাপন করবে। এই স্বাধীনতা সেই স্বাধীনতা যে এই পৃথিবীর জন্য একজন কল্যাণময় মানুষ হয়ে উঠবে। সো আমি মনে করি নিয়ন্ত্রণহীন যদি স্বাধীনতার কথা বলা হয়, তাহলে সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। কিন্তু যদি নৈতিকতার ক্ষেত্রে জ্যাপল সার্ট যেমন বলেছেন, আমরা আরো দেখি কান্টের ক্ষেত্রে যেমন বলেছেন যে কর্তব্যের জন্য কর্তব্য করা, তখন এটি কন্ট্রাডিক্ট করে না। দ্বিতীয় যে কোশ্চেনটি, সেটি হলো আরিফ মনে করেছে যে, এবং শুনে আসছে, সে আসলে বিশ্বাস করে না যে অর্থ, ক্ষমতা এবং নারী সকল ধরনের নৈতিক অবক্ষয়ের কারণ বা সকল ধরনের অন্যায় কাজের কারণ। তুমি তো আসলে এগ্রি করছো না, তুমি শুনছো। তবে আমি তোমাকে আশ্বস্ত করব, এটির সাথে আমি সম্পূর্ণ ডিসএগ্রি করি। কারণ হলো প্রথমত অর্থ। অর্থাৎ অর্থ হলো খুবই মারাত্মক পাওয়ারফুল একটি টুলস, এবং অর্থ হলো এমন একটি জিনিস যার পাওয়ার না থাকলে তুমি এই বিশ্বে একটি খড়কুড়োর মতো। সো অর্থ তোমাকে ইনকাম করতেই হবে। আর অর্থ ইনকাম করা খারাপ কিছু না, কিন্তু সেটা বৈধ পথে ইনকাম করতে হবে, হালাল উপায়ে ইনকাম করতে হবে এবং সঠিক পথে ব্যয় করতে হবে। কারণ কি, আমি যদি তোমাকে, তুমি যেহেতু মুসলিম, ইসলামের যদি আমি তোমাকে একটা উদাহরণ দেই, যে এখানে ইসলামের যে বড় বড় ইবাদতগুলো সবগুলো অর্থের সাথে জড়িত। এদি প্রমাণিত হয় যে আল্লাহ অর্থ অর্জন করতে বলেছেন, এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে তুমি তোমার ইবাদতের পরপরই তুমি সকালে কি করো, কাজের জন্য বেরিয়ে যাও। এখান থেকে বোঝা যায় যে আমাদের অর্থ ইনকাম করতে বলছে এবং জীবনকে সচ্ছল করতে বলছে, জাকাত দিতে বলছে, হজ করতে বলছে, সবগুলোই কিন্তু অর্থের সাথে জড়িত। তারপর হলো ক্ষমতা। ক্ষমতা, ওই যে বলছিলাম, ক্ষমতা আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে মানুষ প্রাপ্ত হয়। যদি মানুষের জ্ঞানের লিমিটেশন থাকে, তখন সেই ক্ষমতাটাকে সে বাজেভাবে ইউজ করে, যেটা জিয়ার কথা উঠে আসছে, যে যে আমি ক্ষমতাবান হয়ে যদি একজন যোগ্য লোককে ফেলে দেই, সেটা কিন্তু নৈতিকতার দায় না, মানে ওই ব্যক্তির নিজের দায়। সেই দায় কিন্তু, হ্যাঁ, সেই দায় কিন্তু সোসাইটি নেবে না, সেই দায় কিন্তু নিয়ম নিবে না। কারণ কি, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে করে। এখন তুমি চিন্তা করে দেখবে যে ক্ষমতা কি আসলে স্বেচ্ছাচারিতা, নাকি এটি তোমার এক ধরনের নৈতিক পাওয়ার। তা তুমি যখন ক্ষমতাকে নৈতিক পাওয়ার হিসেবে ব্যবহার করবে, তখন কিন্তু আর তুমি মনে করবে না যে অকর্মের মূল এটি, বরঞ্চ সকল কর্মের শক্তি এটি। তৃতীয়ত যেটি বলেছো, নারী, সবকিছুর সাথে একটা কথা আসে যে
মানুষ যখন অনেক ক্ষেত্রে জড়িয়ে যায়, যেহেতু এটা বৈশিষ্ট্যই মানুষের যে সে বিপরীত লিঙ্গের প্রতি সে ধাবিত হবে, কিন্তু মানুষ যখন নৈতিক কর্তা হয়ে ওঠে তখন তার মধ্যে এই ধরনের নিয়ন্ত্রণ ক্ষমতা তার অর্জন করতে হবে। কারণ কি, যে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে তো সব জায়গায় অকারেন্স ঘটাবে। সেখানে কেন অন্য একটি লিঙ্গের লোককে যদি সে দোষ দেয়, তার মানে তার নিজের কোনো পার্টস নাই। অর্থাৎ মানে নারীরা সব অপকর্মের মূল, এই কথা যারা বলে তারাই আসলে এক ধরনের বোকার স্বর্গে বাস করে বলে আমি মনে করি। কারণ কি, নারী কিন্তু আপনার ঘরে চলে আসে না, আপনি কিন্তু নারীর কাছে যাচ্ছেন, আপনি নারীর পিছনে খরচ করছেন আপনি। তবে একটি কথা মনে রাখতে হবে, আমরা যদি নারীকে বিপরীতভাবে দাঁড়া করাই দেই, সেটি কিন্তু সমাজের জন্য, পৃথিবীর জন্য ভালো হবে না। যারা অনেক বড় পদে গিয়েছেন বা অনেক বেশি জীবনে সাকসেস হয়েছেন বা নিজেকে অনেক বড় জায়গায় তুলে ধরতে পারছেন, সব জায়গায় কিন্তু ওয়াইফের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। এবং শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বড় প্রমাণ যে তিনি খাদিজাকে এত বেশি সম্মান করতেন যা চিন্তার বাইরে। যা যদি কোনো ছেলে ঠিকমতো পড়ে বা জানে, সে কোনোদিনই নারীর দিকে আঙুল তুলবে না। মায়ের কথা তো হাদিসে 3বারই বলা হয়েছে যে মায়ের স্থান সবকিছুর ঊর্ধ্বে, চতুর্থবার বাবার কথা বলা হয়েছে। এখান থেকে আমরা নারীর মর্যাদার কথা জানতে পারি। শুধু তাই নয়, তবে ওর সাথে যেটা যায় সেটি হলো, নারীকে আমরা বিপরীত জায়গায় দাঁড় না করিয়ে, খারাপ জায়গায় দাঁড় না করিয়ে, তাকে যদি আমি মনে করি যে আসলে সকল শক্তির উৎস মনে করি, যে মানে আল্লাহ আসলে নারীকে পাঠিয়েছে নিয়ামত হিসেবে। কারণ কি, তুমি দেখো যে পৃথিবী যে চলমান, এটা কিন্তু নারীর জন্য। মানে পুরুষ এবং নারীর সমন্বয় কিন্তু চলমান। যদি নারী না থাকতো, ধরো এই যে ধরো তুমি যেটা বললা যে সকল অকারান্সির মূল, তা নারী যদি না থাকে, নারীহীন হয়, সেই সোসাইটি কিন্তু ভেঙে পড়বে, সেই সোসাইটি কিন্তু আর চলবে না। আর শুধু তাই নয়, তুমি দেখবে যে যে বাচ্চাটা সবচেয়ে বেশি অসভ্য, সবচেয়ে বেশি বদমাইশ, সবচেয়ে বেশি ভয়ঙ্কর, তাকে যদি কোনোভাবে একটা প্রেম করাই দিতে পারো, ওই বাচ্চাটাই হবে সবচেয়ে বেশি শান্ত, সবচেয়ে বেশি বিনয়ী, সবচেয়ে বেশি ধৈর্যশীল। তার মানে কি, নারীদের এমন পাওয়ার আছে যারা এই পুরুষদের খারাপ গুণগুলোকেও সে হজম করে তাকে অনেক ভালো পথে তাকে চালিত করতে পারে। সুতরাং নারীকে যদি তুমি সম্মান করো, সে তোমাকে পৃথিবী দিতে পারে। আবার তুমি যদি অসম্মান করো, তোমাকে একেবারে ধুলায় মিশিয়ে দিতে পারে। এইটাই আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, শিক্ষা যে মনে করেন শিক্ষা যে ক্লাস 3 থেকে, এটা তো বাধ্যতামূলক। আরো ক্লাস 2 থেকে দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। মানে না, নৈতিক যে শিক্ষাটা, হ্যাঁ, নৈতিক শিক্ষা, হুম। এই শিক্ষাটা হচ্ছে আপনার যেমন ধর্মীয় শিক্ষার মধ্যে, ধর্মীয় শিক্ষা কিন্তু নৈতিকতার মধ্যেই পড়ে। হ্যাঁ। ধর্মীয় শিক্ষাটা যদি একটু মানে দেখা গেছে কেউ ছেলে মেয়ে অঙ্ক আর ইংলিশ, ইংলিশ না হলে বাংলা, মানে এইগুলা নিয়ে পড়ে আছে, যে আসলে আমরা যে মুসলিম অথবা হিন্দু খ্রিস্টান যে যাই যে ধর্মই আছে, ধর্ম নিয়ে কিন্তু এত বেশি মানুষ চর্চা করে না। চিন্তা করে ধর্ম বাহিরে আমার ছেলেরা ভালো একটা জব করতে পারলে, ব্যবসা করতে পারবে, বিভিন্ন দিকে মানুষের দাবিতে হয়। রাইট। এই দাবিটা যদি মনে করেন চিন্তা করে, ঠিক আছে ব্যবসা করলে তো মানুষের যে নৈতিক শিক্ষাটা, এটা লাভ করলে তো লস হবে না। এটা যদি মানুষ, আমরা সবাই অথবা রাষ্ট্র যদি দায়ভার করে যে না, ইসলাম ধর্মটা অথবা হিন্দু ধর্ম, যেই ধর্ম হোক, এই ধর্মের উপরে আমাদের এক্সট্রা শিক্ষক দেওয়া আছে, ক্লাসও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, কিন্তু এটা ওইভাবে কেউ গ্রহণ করে না। হুম। এটা যদি সরকার একটু মানে পত্রিকার মাধ্যমে হোক, মানে প্রশ্নটা করো। হোক, বা আমাদের করণীয়টা কি, এটা তো হচ্ছে না। প্রথমত হলো যে তুমি যেটা বলেছো যে 2 থেকে মানে এথিক্স যদি বাধ্যতামূলক করা যায়, কিন্তু ওদের ওই মেধা ততটা বিকাশ হয় না তখন। 3 থেকে মানে আমরা যদি প্রাথমিক লেভেল, এবং সেটার জন্য সরকারকে ইউনিভার্সিটি লেভেলে কাজ করতে হবে একসাথে। ইউনিভার্সিটিতে যারা এই মানে দর্শন, এথিক্স বা নীতিবিদ্যা বা মনোবিজ্ঞান এই যারা পড়ায়, তাদেরকে সাথে নিয়ে একটি কমিটি গঠন করে তারপর ছোট ছোট সিলেবাস তৈরি করতে হবে। বড় সিলেবাস দিলে তা বাচ্চাদের মাথায় ঢুকবে না এবং তারা এটা চর্চাও করবে না। আর 2 হলো যে ধর্মের কথা তুমি যেটা বলেছো, যে ধর্ম, আমরা অবশ্যই ধর্মের বিষয়টা নিয়ে এত আমরা মাথা ঘামাই না, কিন্তু মাথা না ঘামানোর কারণেই নৈতিক অবক্ষয় ঘটেছে, এবং যেটা এখন টোটাল সোসাইটিতে ছড়িয়ে পড়েছে। এবং ছোটবেলা থেকে তাকে মাথায় দেওয়া হয় টাকা, ক্ষমতা, এই দুটো বিষয় তাকে এমনভাবে বাজেভাবে একটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দেয়, সে আর ধর্ম চর্চা করে না। যেটার ফল হয় যে আমাদের মধ্যে এক একজন দানব তৈরি হয়, যে দানবকে আমরা আসলে চালনা করতে পারি না, এবং মা বাবা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা যেটা দেখছি যে এই শরীয়তপুরের ওদিকে কোথায় যেন একটা স্থানে, যে বউ চলে গেছে দুবাইয়ে ইনকামের জন্য, তার তার বাচ্চাকে রেখে গেছে ছেলে, এবং শাশুড়ির সাথে থাকতো, কিন্তু মাঝরাতে সে আসলে ওই শাশুড়িকে সে অ্যাটাক করেছে। এটা কিন্তু নৈতিকতার চরম অবক্ষয়। এর কারণটা কি? এর কারণটা হলো এই যে সে ধর্ম চর্চা করে না ঠিক মতো, এবং সে নৈতিক যে লগুলো সেগুলো সে জানে না। তার ধর্মটা যদি সামান্য চর্চা করতো, সে কিন্তু এই কাজে যেত না, কারণ
শাশুড়ি আর মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা যে চরম পাপ, এটা তার আসলে ওই নলেজে নাই বিধায়। এজন্যই আমি মনে করি ধর্মকে যে পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত সেই পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, এবং ওপেন মাইন্ডেড যারা আসলে ধর্ম সঠিকভাবে পড়াতে পারবে ওই ধরনের লোকজনকে নিয়োগ করা। জি, আসসালামু আলাইকুম। আমি মনিরুল ইসলাম। আমার ওয়ালাইকুম প্রশ্নটি আমি আসসালাম। আপনার কাছে করছি। ম্যাম সুন্দর আলোচনা করেছেন নৈতিকতা অবক্ষয় এবং তার সুফলের বিষয়ে। কিন্তু ম্যাম আমরা এটা খুব কমন অনেক জায়গা থেকে হয়তোবা আমরা এই লেকচারটা শুনে থাকি যে নৈতিকতা বিবর্জিত সমাজ কখনোই ভালো সমাজ নয়, এবং একটা সমাজ যখন রাষ্ট্রে পরিণত হয় এবং একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কানেক্ট হয়েই একটি বিশ্ব তৈরি হয় এবং একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়। ম্যাম আমার প্রশ্নটি হচ্ছে যে নৈতিকতাকে আসলে আমরা কিভাবে অ্যাবজর্ব করতে পারি, সেটা পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা যদি বাইরের শিক্ষাটা রিলেট করি, সেখানে শেখানো হয় কিভাবে দৌড়াতে হয়, কিভাবে একটি বাস দুর্ঘটনা করলে কিভাবে ওভারকাম করতে হয়, কিভাবে ড্রাইভিং কার করতে হয়, রান্না করতে হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি শেখানো হয়। সো ম্যাম আমার প্রশ্নটি হচ্ছে যে কিভাবে আমরা অ্যাবজর্ব করতে পারি, সেই আসলে মেথোডোলজিটা কেমন হতে পারে? আমি মনে করি মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এটাকে তাত্ত্বিকভাবে শেখানোর চেষ্টা করা হয় নৈতিকতা। কিন্তু নৈতিকতা যদি আমি প্র্যাকটিক্যালি শিখাতাম তাহলে কিন্তু বাচ্চারা এত পিছিয়ে পড়তো না। যেমন দেখা গেছে যে আমাদের সময় যেটা ছিল, মানে আমরা ছোটবেলায় যেটা দেখেছি যে একজন সিনিয়র আসলে চেয়ারটি ছেড়ে দেয়া, মানে এটা এক ধরনের নৈতিকতার অংশ, এটা ধর্মের অংশ। মানে মানে সিনিয়রকে সম্মান করা, আবার ছোটদের স্নেহ করা, মানে ছোটকে আঘাত না করে স্নেহ করা। এখন আমরা দেখি বাচ্চা সামনে পেলেই একটা চল লাগিয়ে দেয়, এই স্নেহের জায়গাটি উঠে যাচ্ছে। সাথে সাথে আমরা যদি দেখি যে একটা জায়গায় সম্মানিত ব্যক্তি তারা বসে আছেন, সেখানে গিয়ে আমি নিশ্চয়ই কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার বা আমি মানে জুতো নিয়ে সেখানে হঠাৎ করে উঠে যাওয়া, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে যদি যাই তাহলে নৈতিকতা এবং ধর্ম দুটোই কিন্তু একসাথে চর্চিত হতে পারে, এবং এটি একজন সমৃদ্ধ মানুষ তৈরিতে বেশি কাজ করতে পারে। এবং সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, এবং রাষ্ট্র একাই যে সেই দায়িত্বটা নেবে তা না। যারা সচেতন নাগরিক এবং অসচেতন নাগরিক সবাইকে এক করে এটার প্রচারণা চালাতে হবে, যেটা জিয়া বলছে যে আমরা যেমন ভোটের প্রচারণা চালাই সেরকম যদি নৈতিকতার প্রচারণা চালাই এবং কাজে অংশগ্রহণ করি তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং তুমি অনেক নৈতিকতা সম্পন্ন সমৃদ্ধ মানুষ পেতে পারো। আসসালামু আলাইকুম। ম্যাম জায়েদ বলছিলাম। আমার এখন প্রশ্ন যেটা, সেটা সবথেকে দ্রুত মাধ্যমে কোন কার্যকরী উপায় আছে যেটাকে আমরা দ্রুত নৈতিকতায় মানুষকে ফিরিয়ে আনতে পারি আবার? দ্রুত মাধ্যমে হলো আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে, আর সাথে সাথে আমাদের শিক্ষা ক্ষেত্রে বাধ্যতামূলক করার মাধ্যমে, এই দুটো প্রয়োগ খুব জরুরি। এবং তৃতীয় নম্বর যেটা আমি বলবো, সমাজের ক্ষেত্রে একটি সচেতনতা বোধ তৈরি করা, কিন্তু সেটা আসলে সব ক্ষেত্র থেকে যেহেতু হয় না, তো এই দুটো হলো সবচেয়ে বড় মাধ্যম, যে রাষ্ট্রকে চাপিয়ে দিতে হবে যে অবশ্যই তাকে নৈতিক হতে হবে এবং নৈতিক নিয়ম পালনে সে বাধ্য। যেটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এথিক্সে উল্লেখ করেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অ্যাডমিনিস্ট্রেটিভ এথিক্স পড়ানো বাধ্যতামূলক করা, তাহলে কিন্তু তার মধ্যে নৈতিক একটা বেস তৈরি হয়ে যাবে, এবং সে কতটুক জায়গায় সে বাইরে যেতে পারবে আর কতটুক কাজ সে করতে পারবে, কতটুক করতে পারবে এটা তাকে শিখিয়ে দেওয়া। এবং শুধু তাই নয়, যদি সে এই লয়ের বাইরে যায় সাথে সাথে তাকে ওই আইনের আওতায় আনা, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর দুই হলো যে আমরা যদি বাধ্যতামূলক করি 3 থেকে একদম আমাদের মাস্টার্স পর্যন্ত, তাহলে অটোমেটিক্যালি একটি বেস তৈরি হয়ে যায় যা ভাঙা খুব কঠিন। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, আমি নাইমদন বলছিলাম। আমার প্রশ্ন ছিল যে অবক্ষয়িত সমাজে নৈতিকভাবে সৎ মানুষেরা যে সামাজিক এবং মানসিক চাপের সম্মুখীন হয়, এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আচ্ছা, আমাদের যে অবক্ষয়কৃত যে সমাজ, এটি তো চারিদিকে আছে, আমরা জানি, জেনেই কিন্তু আমরা সোসাইটিতে বিলং করছি। এটা কিন্তু বাইরে থেকে এসে কেউ তোমাকে পরিত্রাণ দিবে না বা আমাদের কেউ করবে না। আমাকে নৈতিক শক্তি অর্জন করে তার সাথে ফাইট দিতে হবে। মানে দেখা গেছে যে আমাকে যেখানে ডিপ্রাইভ করা হয়েছে, যেমন দেখা গেছে আমার শিক্ষা জীবনে অনেক জায়গায় আমি ডিপ্রাইভ হয়েছি, আমার আমার অনেক ক্ষেত্রে আমি ডিপ্রাইভ হয়েছি, ফ্যামিলির ক্ষেত্রে অনেক সময় ডিপ্রাইভ হয় মানুষ, তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে সে ডিপ্রাইভ হয়। কিন্তু এই ডিপ্রাইভ হওয়ার পর কোনো সংঘর্ষে না জড়িয়ে তুমি জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, জ্ঞানের পাওয়ার দিয়ে তুমি কিভাবে তার সাথে বিট দিতে পারো এই পথ খুঁজে বের করতে হবে। সাথে সাথে তোমার অন্য দক্ষতা অর্জন করতে হবে যাতে তাকে তুমি টপকিয়ে যেতে পারো, এমনকি প্রতিষ্ঠানকেও যেন ব্যক্তি টপকিয়ে যেতে পারে। এই ধরনের ক্ষমতা যখন তুমি অর্জন করতে পারবে তখনই তুমি এই মানসিক সীমাবদ্ধতা বা মানসিক যে তোমার যে চাপ এটি কাটিয়ে উঠতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।